থ্যাংক ইউ আপু। হ্যাঁ, আমি দেখেছি গ্রুপে বেশিরভাগ আপুই কিন্তু করেছেন আপনারা। তো বিএমআই বিষয়টা কি আমি আরেকবার একটু বুঝিয়ে বলছি। সেটা হচ্ছে যে বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স, যেটা হচ্ছে আমাদের ওজন, উচ্চতার সাপেক্ষে ওজনের একটা অনুপাত। হ্যাঁ, আপনার হচ্ছে উচ্চতা ওজনটা হচ্ছে আপনারা প্রেগনেন্সির আগে যে ওজনটা ছিল সেই ওজনটা নেবেন, এবং উচ্চতাটা তো আমরা সাধারণত ফিটে জানি যে আমরা 5 ফিট 1, 5 ফিট 2, তো সেটাকে আবার আমরা ইঞ্চিতে নিয়ে যেতে হবে। 1 ফিট সমান 12 ইঞ্চি, এভাবে করে আপনারা ফিটটাকে ইঞ্চিতে কনভার্ট করে নেবেন। এবং তারপরে যেটা করবেন যে মিটারে নিতে হবে, এবং আমি ম্যানুয়ালি বলছি, আপনারা চাইলে যে কোনো বিএমআই ক্যালকুলেটর ইউজ করতে পারেন। তো আপনার ইঞ্চির উচ্চতাটাকে যখন 0.254 মিটার এটা দিয়ে হচ্ছে গুণ করবেন, তখন হচ্ছে আপনি মিটারের এককে পেয়ে যাবেন আর কি, ইঞ্চিটাকে 0.254 দিয়ে। এবং এটাকে ডাবল করতে হবে, এবং উচ্চতা যে কেজি এককে ছিল এটা দিয়ে ভাগ করলে আপনারা একটা হচ্ছে বিএমআই এর মান পেয়ে যাবেন। এবং এটা কেন গুরুত্বপূর্ণ সেটাও বলছি, এটার একটা রেঞ্জ আছে। হ্যাঁ, 18.5 থেকে 24.9 এই ক্যাটাগরিতে যারা পড়ছেন তাদের ওজনটা হচ্ছে স্বাভাবিক ওজন। এই স্বাভাবিক ওজনের আগে যারা আছে, মানে 18.5-এর নিচে, তারা হচ্ছে আন্ডার ওয়েট, মানে তাদের ওজনটা হচ্ছে তাদের উচ্চতার সাপেক্ষে কিছুটা কম। হ্যাঁ, স্বাভাবিক যারা তারা তো স্বাভাবিক, তাদের ওজনটা ঠিক আছে। তো 25 থেকে আবার ওভার ওয়েট, মানে তাদের ওজন কিছুটা বেশি। এবং 25 থেকে 30-এর উপরে যারা আছে তাদেরকে বলা হচ্ছে ওবেস, মানে তাদের ওজন আরো কিছুটা বেশি। এবং গর্ভাবস্থায় বিএমআই এর প্রয়োজনীয়তাটা কি, আমরা কে কতটুকু ওজন বাড়াতে পারবো সেটার একটা ইন্ডিকেশন কিন্তু বিএমআই থেকে পাওয়া যায়। হ্যাঁ, যেমন হচ্ছে যাদের ওজনটা অনেক কম থাকে, আন্ডার ওয়েট, তারা কিন্তু 18 কেজি পর্যন্ত ওজন বাড়াতে পারে। হ্যাঁ, আর যাদের স্বাভাবিক ওজন তাদের সর্বোচ্চ ওজন বাড়ানো যাবে 16 কেজি পর্যন্ত। ওভার ওয়েটদের ক্ষেত্রে এটা হচ্ছে 10 থেকে 12 কেজি বা 11 কেজি এরকম হলে ভালো হয়, এর চেয়ে বেশি না। আর যারা ওবেস তাদের কিন্তু 7 থেকে 9 কেজি, হ্যাঁ, এর বেশি বাড়ালে তাদের জন্য মানে ঝুঁকিগুলো হচ্ছে আরো বেড়ে যাবে। আর এখানে যেটা বলছে যে এভাবে করে ওজন বাড়ানোর বিষয়টা, তো আমি প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি যে যারা খেতে পারে না তারাই হচ্ছে শুকনা, এবং যারা খুব ভালো খেতে পারে তারাই মোটামুটি তাদের ওজনটাই বেশি থাকে। এবং প্রেগন্যান্সির সময়ও দেখা যায় যে যাদের ওজন কম তারা খেতে পারছে না, তাদের ওজন বাড়ছে না। এবং যাদের ওজন বেশি, তারা হচ্ছে বেশি বেশি খেয়ে আরো ওজন বাড়িয়ে ফেলছেন। তো আপনারা হচ্ছে প্রতি মাসে আপনাদের ওজনটা চেক করবেন যে আপনাদের ওজনটা কিভাবে বাড়ছে, হ্যাঁ, কি অনুপাতে বাড়ছে, এটা মাসে মাসে চেক করবেন। আর ওজন কতটুকু বাড়ছে সেটার সাথে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি খেয়ে আপনার ওজনটা বাড়ছে। হ্যাঁ, আপনি যদি স্বাস্থ্যকর খাবারগুলো খান যেগুলো আপনার প্রয়োজন, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, হ্যাঁ, যে কার্বোহাইড্রেটটা হচ্ছে একটু জটিল কার্বোহাইড্রেট, সিম্পল কার্বোহাইড্রেট না, একটু জটিল কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে শাকসবজি, ফলমূল, ভিটামিন, মিনারেলস, এগুলো হচ্ছে আপনার এবং বাচ্চার দুজনের জন্য কিন্তু খুবই প্রয়োজন। আর অন্যদিকে আপনি যদি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খান, সেগুলো হচ্ছে আপনাকে শুধু ক্যালোরি দিবে, এবং ক্যালোরি পেপে আপনি মোটা হবেন, কিন্তু আপনার যে পুষ্টি চাহিদা সেগুলো কিন্তু পূরণ হবে না। আবার ওদিকে জাঙ্ক ফুড গুলোতে থাকে হচ্ছে প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, এগুলো কিন্তু আপনার বাচ্চার জন্য ক্ষতিকর। তো ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি আমাদেরকে খাদ্যাভ্যাসটা নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, আমরা কি খাই, কি ধরনের খাবারগুলো খাচ্ছি। তো এখানে হচ্ছে ওজন বৃদ্ধি নিয়ে একটা নমুনা দেওয়া হয়েছে যে আমাদের ফার্স্ট ট্রাইমেস্টার, আমরা তো ট্রাইমেস্টার সম্পর্কে জানি না, যে প্রথম 3 মাসকে বলা হচ্ছে প্রথম ট্রাইমেস্টার, তার পরবর্তী 3 মাসকে বলা হচ্ছে দ্বিতীয় ট্রাইমেস্টার, এবং সবশেষে যে 3 মাস থাকে সেটা হচ্ছে তৃতীয় ট্রাইমেস্টার। এভাবে করে ট্রাইমেস্টারে পুরো প্রেগনেন্সিকে ভাগ করা হয়। এবং আমাদের যে প্রথম ট্রাইমেস্টারে 1 কেজি ওজন বাড়বে বলা হচ্ছে, সবার ক্ষেত্রে কিন্তু এটা বাড়ে না। এবং অনেকে হচ্ছে বমি ভাব থাকে, প্রথম ট্রাইমেস্টারে কিছুই খেতে পারেন না, এবং তাদের ক্ষেত্রে ওজন না বেড়ে যদি কমেও যায় সেটাও কিন্তু অস্বাভাবিক কিছু না। তারপর দ্বিতীয় ট্রাইমেস্টারে বলছে 5 কেজি, সবার ক্ষেত্রে যে 5 কেজি বাড়বে এটা কিন্তু না, কারো ক্ষেত্রে 4 কেজি 6 কেজি বাড়তে পারে, এবং এটা কিন্তু এক একজনের ক্ষেত্রে আসলে এক এক রকমের হবে। যেমন তৃতীয় ট্রাইমেস্টারে বলা হচ্ছে 5 কেজির কথা, এই যে গড়পড়তায় 10 থেকে 12 কেজি ওজন যদি বাড়ে, এটা হচ্ছে সাধারণ থেকে যারা ওভারওয়েট তাদের জন্য বলা হচ্ছে, কিন্তু যারা ওবেস তাদের ক্ষেত্রে কিন্তু ওজনটা আরেকটু কম বাড়ে, যাতে সেদিকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, তো এর মধ্যে 4-5 কেজির মধ্যে আসছে হচ্ছে আমার বাচ্চা, এই যে পুরো ওজনটা বাড়ছে তার মধ্যে শুধুমাত্র 4-5 কেজির মধ্যে বাচ্চার ওজন আসে 2.5 থেকে 3, 3.5 কেজি। আর আমাদের যে প্লাসেন্টাটা থাকে, সেই প্লাসেন্টাটার ওজন হচ্ছে, আপুর আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন না? আচ্ছা,
আপুদেরকে একটু জিজ্ঞেস করি, আমি কি আবার প্রথম থেকে শুরু করব? আপনারা একটু জানান তো ঠিকভাবে সব শোনা যাচ্ছে নাকি আবার প্রথম থেকে শুরু করব? আচ্ছা, এখন দেখা যাচ্ছে? ঠিক আছে তো না? আচ্ছা, কতটুকু বলেছি এখানে? হ্যাঁ। তো বাচ্চার ওজন হচ্ছে 2.5 থেকে 3.5 কেজি। তারপর বাচ্চার সাথে যে প্লাসেন্টাটা থাকে সেটা হচ্ছে 600 গ্রামের মতো, এবং অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে 800 গ্রাম। ব্রেস্ট কিছুটা ওজন বেড়ে 400 গ্রাম হয়, এবং জরায়ু 900 গ্রাম। আচ্ছা, আমি যদি বলি যে আমি প্রথম থেকে হচ্ছে খুব বেশি আলোচনা করিনি। এই যে আমার টপিক নিয়ে বলেছি কি কি আলোচনা করব, তো আর হচ্ছে বিএমআই ক্যালকুলেশন অনুযায়ী বলে নিয়েছি। এটা হচ্ছে আপনারা ইনশাল্লাহ শুনতে পারবেন। আর কার কতটুকু ওজন বাড়বে এই পর্যায়ে এখন আছি আমি। তো এই যে এখানে একটা ছবির মাধ্যমে বোঝানো হয়েছে যে কার কতটুকু ওজন বাড়বে, কোথায় কতটুকু ওজন বাড়বে। হ্যাঁ, কার কতটুকু ওজন বাড়লে এটা তো বললাম, ছবির মাধ্যমে বলা আছে। এই যে দেখেন, এখানে হচ্ছে ব্লাড ভলিউম। ব্লাড ভলিউমের বিষয়টা আমি একটু ভালো করে আপনাদেরকে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা দেখি যে প্রেগনেন্সির শুরুতে মায়ের হচ্ছে খুব দুর্বল লাগে, খারাপ লাগে, হ্যাঁ, আর শ্বাসটা ঘন হয়ে আসে। তো এই মূল কারণটা হচ্ছে আমাদের শরীরে যে রক্তটা থাকে সেটার কাজ কি, আমাদের ব্লাড সেলগুলোর কাজ হচ্ছে যে লোহিত রক্ত কণিকা, সেটা হচ্ছে আমাদের দেহের প্রত্যেকটা সেলে অক্সিজেন সাপ্লাই করা। তো এটা মায়ের জন্য যথেষ্ট ছিল। যখন মা কনসিভ করে ফেলে, তো তখন হচ্ছে সেই অক্সিজেনের ঘাটতি পড়ে, কারণ বাচ্চারও কিছু এক্সট্রা অক্সিজেনের প্রয়োজন হয়। এই কারণে মায়ের ব্লাড ভলিউমটা বেড়ে যায়, মানে মায়ের রক্তের যে আয়তন সেটা বেড়ে যায়, যাতে বাচ্চার শরীরে ঠিকভাবে অক্সিজেন এবং পুষ্টিগুলো সরবরাহ করা যায়। এবং এই ব্লাড ভলিউমটা 50% পর্যন্ত বাড়তে পারে। এবং এটা কিন্তু বাড়বে হচ্ছে আপনি যদি এই রিলেটেড খাবারগুলো খান, মানে আয়রন জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার, পানি, লবণ, এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে খান, এই শতকরা পরিমাণটা কিন্তু তত বেশি পরিমাণে বাড়ে। এবং আপনি যদি ঠিক মতো না খান তখন কিন্তু আপনার অ্যানিমিয়া সমস্যাটা বেড়ে যাবে। তো এই ব্লাড ভলিউমটা বাড়ে এবং এটা আমাদের দেহে সব কোষে অক্সিজেন সাপ্লাই করে। এই জন্য দেখবেন যে সেকেন্ড ট্রাইমেস্টার কিন্তু মায়ের বেশ ভালো লাগে। আর সাথে হচ্ছে আপনার বাচ্চার পুষ্টি পদার্থ অক্সিজেন সরবরাহ করার কাজটা করছে। তবে এই ব্লাডটা কিন্তু আমাদের শরীরে থেকে যায় না। যখন হচ্ছে আমাদের বাচ্চা ডেলিভারি হয়ে যায়, আমরা সবাই জানি যে আমাদের 40 দিনের ব্লিডিং হয়, তখন এই ব্লাডটা মায়ের শরীর থেকে বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানে এত সুন্দর একটা সিস্টেম করে দিয়েছেন যে আপনার যে ব্লিডিংটা হবে সেই ব্লাডটা আপনার শরীরে আগে থেকে তৈরি হয়ে যাচ্ছে। না হলে কিন্তু যদি এমন হয় যে আপনি অ্যানিমিক, আপনার ব্লাড কম তৈরি না হয় ঠিক মতো, তখন কিন্তু মায়েদের ব্লাড নেওয়ার প্রয়োজন হয়ে যায় ডেলিভারির পর পর। তো তারপরে যেটা দেখাচ্ছে যে যে ব্রেস্টের ওজন কিছুটা বেড়েছে, প্লাসেন্টা, বেবি, ইউটেরাসটা ছোট্ট থাকে, বাচ্চা ধারণের সাথে সাথে কিন্তু ইউটেরাসটা অনেক বড় হয়ে যায় এবং এটারও ওজনটা বাড়ে। আর বাকি যে ওজনটা, হ্যাঁ, 10-12 কেজির মধ্যে এই 4-5 কেজি তো এই রিলেটেড ওজনটা বেড়েছে। বেশিরভাগ ওজনটা হয় হচ্ছে এনার্জি সোর্স হিসাবে মায়েদের শরীরে জমা থাকে, এটা হচ্ছে ফ্যাট হিসেবে জমা থাকে। এবং এটারও একটা উদ্দেশ্য আছে, যে দেখা যায় যে মা যখন ল্যাকটেশনের সময় যে এক্সট্রা এনার্জি লাগে, তখন কিন্তু প্রতিদিন আমাদের 500 ক্যালোরির বেশি পরিমাণ এনার্জি লাগে, যে বাচ্চাকে ফিডিং এর জন্য। তো এই সময় যাতে আমরা এনার্জি সাপোর্টটা পাই, এই জন্য হচ্ছে আমাদের শরীরে এই ফ্যাট গুলো জমা থাকে। তো এটা মেটাবলিজমটা আমাদের এভাবে চেঞ্জ হয়ে যায় গর্ভকালীন সময়। মায়েদের মেটাবলিজমে এমন হয়ে যায় যে আমরা অতিরিক্ত ক্যালোরিটাকে শরীরে জমিয়ে ফেলি, যাতে পরবর্তী সময় এটা ব্যবহার করা যায়। তো এই সুন্দর সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিনই করে দিয়েছেন। কিন্তু এর মধ্যে কেউ যদি বেশি খেয়ে ওজনটা অনেক বেশি বাড়িয়ে ফেলে, 17 কেজি, 20 কেজি পর্যন্ত, তাহলে কিন্তু এই অতিরিক্ত ওজনটা কমানো কঠিন হয়ে যায়। কারণ প্রেগনেন্সি ওজন বাড়ানোর জন্য খুবই মানে ভালো সময়, কিন্তু যখন আপনি ল্যাকটেশন পিরিয়ডে যাবেন তখন দেখবেন আপনার প্রচন্ড ক্ষুধা লাগছে, এবং তখনও যদি আপনি খেতে থাকেন তখন কিন্তু আপনার ওজনটা আরো বেশি বেড়ে যাবে। এবং অনেকেরই এই সমস্যাটা হয় যে অতিরিক্ত ওজনটা আর কখনো কমানো যায় না। তো এখন আসি সে বিখ্যাত প্রশ্নে, প্রেগনেন্সি মানে কি দুজনের জন্য খাওয়া? কি বলেন আপুরা, আসলে কি দুজনের জন্য খেতে হবে?
আচ্ছা, আমি বলে দেই, প্রেগনেন্সি মানে দুজনের জন্য খাওয়া, হ্যাঁ আবার নাও। সেটা কিরকম? একজন তো আমি, আমার এনার্জি রিকোয়ারমেন্ট, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সবকিছুর দরকার আছে, আমি একটা বড় মানুষ। কিন্তু আমার যে গর্ভের বাচ্চাটা, সেটা তো বড় মানুষ না। মানে দুজনের জন্য খাওয়া মানে তো আমি সবকিছু ডাবল ডাবল করে খাবো সেটা না। আমি আমার প্রয়োজন যেটা সেটা অনুযায়ী খাবো। মায়ের প্রয়োজন হচ্ছে গর্ভকালীন সময় সে যাতে এনার্জিটা ঠিক মতো পায়, তার যাতে নিউট্রিশনাল ভ্যালুটা ঠিক থাকে। এবং হচ্ছে বাচ্চার যেটা প্রয়োজন সেটা কিন্তু বাচ্চাকে সাপ্লাই করতে হবে। বাচ্চার প্রয়োজন প্রোটিন, বিভিন্ন ভিটামিন, মিনারেলস, হ্যাঁ। তো সচেতন ভাবে মাকে খেতে হবে যাতে নিজের প্রয়োজন এবং বাচ্চার প্রয়োজনটা পূরণ করা যায়। এর মানে সবকিছু যে আমি বেশি বেশি ডাবল করে খাবো সেটা না। আচ্ছা। আচ্ছা, এর মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝতে পেরেছেন? আমি পরের টপিকে আসি। সেটা হচ্ছে প্রেগনেন্সি সুপারফুড। সুপারফুড কোনগুলো? যেগুলো হচ্ছে আমার মায়ের এবং গর্ভস্থ শিশুর জন্য উপকারী এবং তাদের জন্য কিছু নির্দিষ্ট চাহিদা পূরণ করে, সেইগুলোকে হচ্ছে সুপারফুড বলা হচ্ছে। এখানে দেখেন আপনারা, অনেকগুলো সুপারফুডের ছবি দেওয়া আছে। প্রথমে আসি ডিম। ডিম হচ্ছে প্রাণীজ প্রোটিনের কিন্তু একটা ভালো সোর্স। ডিমে কিন্তু আয়রন থাকে, বিভিন্ন ভিটামিনস থাকে, আর কোলিন নামে একটা উপাদান থাকে, এটা হচ্ছে বাচ্চাদের মস্তিষ্কের বিকাশের জন্য খুবই প্রয়োজন। তারপর সবুজ শাকসবজিতে ভিটামিন, মিনারেলস, ফাইবারের উৎস, হ্যাঁ। তারপর হচ্ছে এগুলোতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, এটা কিন্তু মায়ের জন্য প্রয়োজন, বাচ্চার জন্য প্রয়োজন। তারপর ডাল ও বিচি জাতীয় যে খাবারগুলো আমরা দেখছি এখানে, এই যে এখানে ডাল, এগুলোতে কিন্তু আয়রন থাকে, এগুলো প্রোটিনের সোর্স, হ্যাঁ, ফাইবারের সোর্স। তারপর বাদাম এবং বিচি জাতীয় খাবারগুলো হচ্ছে, এখানে অ্যাভোকাডোর ছবি দেওয়া আছে, এগুলো হচ্ছে হেলদি ফ্যাট। হেলদি ফ্যাটের পাশাপাশি এগুলোতে ওমেগা 3 থাকে। তারপর মানে এগুলোতেও কিন্তু প্রোটিন, বাদামে কিন্তু প্রোটিন পাওয়া যায়, ভালো ভালো প্রোটিন পাওয়া যায়। আর মাছ হচ্ছে প্রোটিনের ভালো সোর্স। মাছের তেলে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, আর মাছটা যদি সামুদ্রিক হয় তখন আমরা কিন্তু আয়োডিন পাবো। তো মোট কথা, এই খাবারগুলো, এই সুপারফুড গুলো আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। এবং প্রেগনেন্সির সময় খাবার গ্রহণের সময় আমাদের খাবারটা হচ্ছে ব্যালেন্স ডায়েট হতে হবে। ব্যালেন্স ডায়েট কি? আমাদের যে উপাদানগুলো প্রয়োজন এগুলো যাতে সঠিক পরিমাণে থাকে, হ্যাঁ। সেই সাথে আমাদের প্লেটটা যদি খুব কালারফুল হয়, মানে আমি সব ধরনের কালার থেকে খাবারগুলো খাচ্ছি, লাল টমেটো, হ্যাঁ, হলুদ রঙের মালটা, তারপরে মিষ্টি কুমড়া, হ্যাঁ, ব্রকলি সবুজ রঙের, হ্যাঁ, লাল রঙের এই যে রাজমা, এগুলো এই টাইপের যদি সবগুলো কালার অ্যাড করি তাহলে ধারণা করা যায় যে আমরা ভিটামিন, মিনারেলস এর বেশিরভাগই গ্রহণ করতে সক্ষম হয়েছি। এই কারণে হচ্ছে মাকে চেষ্টা করতে হবে যে তার প্লেটটা যাতে কালারফুল হয়। আচ্ছা, এখন আসি হচ্ছে প্রেগনেন্সি ডায়েটে। এখানে একটা চার্টে হচ্ছে আমাদের এনার্জি এবং বিভিন্ন নিউট্রিয়েন্ট কোনটা কতটুকু পরিমাণে দরকার সেটা বলে দেওয়া হয়েছে। যে নর্মালি আমাদের দেশের মেয়েদের কিন্তু 1400-1500 থেকে 2000 কিলো ক্যালোরি এনার্জির প্রয়োজন হতে পারে, এবং এক একজনের এক এক রকম প্রয়োজন হয়। তো প্রথম ট্রাইমেস্টারে তো এনার্জির পরিমাণটা বাড়ে না, এটা দ্বিতীয় বা তৃতীয় ট্রাইমেস্টার থেকে, দ্বিতীয় ট্রাইমেস্টারের একটা ভালো ইয়া হতে পারে। তারপর প্রোটিনটা হচ্ছে 60 গ্রাম করে, এখানে। আর আয়রনটা দেওয়া আছে 40 মিলিগ্রাম। আয়রন এবং ক্যালসিয়ামের পরিমাণটা কিন্তু প্রেগনেন্সিতে অনেকটা বেশি বেড়ে যায়। জিঙ্ক একটা গুরুত্বপূর্ণ উপাদান, এবং আয়োডিনটাও আছে সাথে। তো এটা এভাবে করে প্রথমে দ্বিতীয় ট্রাইমেস্টারে হচ্ছে 300 থেকে 500 ক্যালোরি বাড়ে। এটা এক একজনের জন্য ক্যালোরিটা এক এক রকম হবে, এই জন্য আমি রেঞ্জ হিসাবে বলছি। আবার এরপরে হচ্ছে 450 থেকে 500 ক্যালোরি পর্যন্ত বাড়তে পারে, এক একজনের ক্ষেত্রে রেঞ্জটা এক এক রকম। আপনার এটা বিএমআই এর উপর ডিপেন্ড করছে, যে যাদের হচ্ছে ওজন অনেক কম তাদের ক্যালোরিটা বাড়ানোর প্রয়োজন আছে, যাদের ওজন হচ্ছে স্বাস্থ্যকর তাদের মোটামুটি, আর যাদের ওজন অনেক বেশি বা সাথে যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হন তাহলে কিন্তু আপনার হচ্ছে ক্যালোরিটা অত বেশি বাড়ানো যাবে না, এবং এটার একটা নির্দিষ্ট পরিমাপ থাকবে। আর এই এক্সট্রা ক্যালোরিটা কিন্তু খুব সহজে পাওয়া যায়, যেরকম আমরা নাস্তাটা যদি একটু ভারী করি, অথবা সকালের নাস্তা একটা রুটি অ্যাড করে, হাফ কাপ ভাত আর একটু অ্যাড করে, বা 1 কাপ পরিমাণ ভাত অ্যাড করে কিন্তু আমরা খুব সহজে এনার্জিটা বাড়াতে পারি। আচ্ছা, আপু একজন জিজ্ঞেস করেছেন যে বাটির পরিমাণটা কতটুকু। এটা বাটিটা হচ্ছে 250 মিলি। বাটির পরিমাণটা হচ্ছে 250 মিলি।
আর এখন হচ্ছে আমাদের যে ডায়েটটা যে আমরা বলছি এটা তো ব্যালেন্স ডায়েট হতে হবে। আমরা যে ক্যালোরিটা পাবো সেটার মধ্যে হচ্ছে আমাদের 40 থেকে 60% হচ্ছে কার্বোহাইড্রেট থেকে আসবে। তো কার্বোহাইড্রেটের সোর্স কি, আমরা ভাত রুটি শাকসবজি ফলমূল এগুলো থেকে হচ্ছে কার্বোহাইড্রেটটা পাই, এবং আমাদের শরীরে এনার্জি সাপ্লাই করার জন্য কিন্তু কার্বোহাইড্রেটের প্রয়োজন। তো কার্বোহাইড্রেট দু ধরনের হয়, সিম্পল এবং কমপ্লেক্স। আমরা আবার এমন শুনে থাকি যে কার্বোহাইড্রেট খাওয়া ভালো না। হ্যাঁ, এখন কিন্তু এটা খুব হাইপ যে আমরা বলি কার্বোহাইড্রেট বেশি খাওয়া ভালো না। কেউ যদি ওজন কমাতে চায় আমি বলি আরে কার্বোহাইড্রেট কমিয়ে দাও তাহলে তোমার ওজনটা কমে যাবে। হ্যাঁ, আবার কোনো মা যদি ওজন কমাতে চায় তাদেরকেও কিন্তু এগুলো বলা হয় প্রেগনেন্সির সময় যে আপনারা কার্বোহাইড্রেট কমিয়ে দেন। হ্যাঁ, আর এটার কারণটা কি যে আসলে কার্বোহাইড্রেট ওই যে বললাম দুই ধরনের, একটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট আর একটা কমপ্লেক্স। সিম্পলটা কি, সিম্পলটা হচ্ছে সাদা আটা মানে একদম প্রসেস করা ভাত, সাদা ভাত, সাদা রুটি, তারপর হচ্ছে সাদা আটা ময়দা দিয়ে যে খাবারগুলো বানানো হয়, এবং চিনিটা হচ্ছে একদম সিম্পল, সাথে থাকে হচ্ছে ফলমূল গুলো থেকে কিন্তু আমরা সিম্পল কার্বোহাইড্রেট গুলো পাই। কারণ কি দেখা যায় কি যে আমাদের রক্তে এরা খাওয়ার সাথে সাথে খুব বেশি পরিমাণে সুগার রিলিজ করে। হ্যাঁ, যে আমরা খাবারটা খেলাম সাথে সাথে আমাদের রক্তে ব্লাড সুগারের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়, এবং এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য একদমই ভালো না। ডায়াবেটিস আবার দুই ধরনের টাইপ থাকতে পারে, কারো আগে থেকে ডায়াবেটিস থাকতে পারে, এবার কারো কারো প্রেগনেন্সিতে নতুন করে ডায়াবেটিস ধরা পড়ে এবং সেটাকে বলা হয় জিডিএম। তো আপনার যদি সকালবেলা ফাস্টিং এর সময় ব্লাড সুগার লেভেল 5.3 এর বেশি আসে, আর খাবার 2 ঘন্টা পরে বা ওজিটিটি টেস্টে 6.7 এর বেশি আসে, তখন হচ্ছে বলা হয় যে আপনার গর্ভকালীন ডায়াবেটিস বা জিডিএম হয়েছে। তো জিডিএম হয়ে গেলে তখন কিন্তু আপনারা এই সিম্পল কার্ব গুলো খাওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আর এগুলোতে যেহেতু অনেক বেশি সুগার রিলিজ হয়, কিন্তু ভিটামিন মিনারেলস এর পরিমাণটা কিন্তু সেই তুলনায় কম থাকে। তো এই অনেক সুগার যখন আমাদের শরীরে একসাথে চলে আসে তখন দেখা যায় যে আমাদের শরীরে যে ইনসুলিন, আপনারা সবাই জানেন ইনসুলিনের কাজ কি, যে এই সুগার গুলোকে ধরে ধরে কোষে ঢুকাই দেওয়া। হ্যাঁ, যে আমাদের আর মানে এদেরকে দরকার নাই, এদেরকে শক্তি হিসেবে জমা রাখি। হ্যাঁ, যেহেতু আমাদের ব্লাড সুগারটা অনেক বেশি বেড়ে যায় নর্মালের চেয়ে, এটাকে নর্মাল করার জন্য ইনসুলিনরা এই কাজটা করে। তো ইনসুলিনের পরিমাণ যখন অনেক বেড়ে যায়, তো তারপর দেখা যায় কি ইনসুলিনরা সব যখন সুগার একদম ঢুকিয়ে ফেলে কোষের মধ্যে, তখন একটা নর্মাল যে লেভেল থাকে আমাদের ব্লাড সুগারের তার চেয়েও কিন্তু লেভেলটা কমে যায়। এবং এই লেভেলটা যে কমে যায় এটা হচ্ছে আমাদের কারোর জন্য ভালো না, এবং প্রেগনেন্সিতে এই বিষয়টা কিন্তু ভালো না। এটা হলে দেখা যায় যে আবার একটু পরে অনেক বেশি ক্ষুধা লাগে, ঘন ঘন ক্ষুধা লাগে, খাওয়ার পরেও ক্ষুধা লাগে, এবং আমাদের খুব ক্রেভিংস হয়, আমাদের মনে হয় এটা খাবো ওইটা খাবো, আমার মনে হয় এটা খেলে ভালো হবে। এবং এই জিনিসটা কিন্তু ছোট বাচ্চাদেরও হয়। আপনি যদি ছোট বাচ্চাদেরকে বেশি পরিমাণে সিম্পল কার্বোহাইড্রেট খাওয়ান, দেখবেন যে ও খেয়েও কেমন জানি ট্যান্ট্রাম করছে, বা মনে হবে যে ক্ষুধা লেগে গেছে, আবার হাইপার হয়ে যেতে পারে কিছু সময়ের জন্য, পরে আবার দুর্বল হয়ে যায়, মানে এরকম বিভিন্ন রকম সমস্যা থাকে। আর যেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট সেটা হচ্ছে সবচেয়ে কম প্রসেস করা। হ্যাঁ, যত কম প্রসেস করা সম্ভব হয়, লাল চাল লাল আটা তৈরি খাবার, আবার কিছু শস্য আছে কাউন জব রাগি রোলড ওটস, এগুলো কিন্তু আমাদের দেশে এখন পাওয়া যায়। আগেও কিন্তু এগুলো পাওয়া যেত। হ্যাঁ, এই যে শস্যগুলো বললাম কাউন জব, এগুলো কিন্তু আগে আমাদের দেশে খাওয়া হতো। এখন মাঝখানে সবাই হচ্ছে সাদা ময়দা এবং আটার প্রতি আসক্ত হয়ে গিয়েছে, এই জন্য হচ্ছে এই শস্যগুলো বিলুপ্ত হয়ে গেছে। তো এখন আবার ডায়েটের কারণে অনেকে এগুলো আবার নতুন করে আনা শুরু করেছে, এবং এখন পাওয়া যাচ্ছে আমাদের দেশে। এগুলো খেলে যেটা হয়, যেটা খুব আস্তে আস্তে হজম হয়, আর ক্ষুধাটা লেগে যায় না আমাদের। আর এগুলোর ভিটামিন মিনারেলস লেভেলটা অনেক বেশি থাকে, আস্তে আস্তে আমাদের রক্তে হচ্ছে সুগারের পরিমাণটা বাড়ে। তো এই কারণে আমাদের ব্লাড সুগার লেভেলটা মোটামুটি ঠিক থাকে, হঠাৎ করে অনেকটা বেড়ে যে অনেকটা কমে যাওয়ার যে সমস্যা সেটা কিন্তু হয় না। তো এগুলোর ভিটামিন মিনারেলস লেভেলটা ভালো থাকে দেখে আপনারা হচ্ছে এগুলো খেতে পারবেন। কিন্তু যারা হচ্ছে অনেক বেশি মানে ডায়াবেটিক পেশেন্ট, যাদের সুগার কন্ট্রোলে থাকে না, তাদের কিন্তু এই ধরনের কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবার ক্ষেত্রেও পোর্শন কন্ট্রোল বিষয়টা থাকতে হবে, মানে আমি কতটুকু পরিমাণে খাচ্ছি সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর ফ্যাট, আমাদের ডায়েটে হচ্ছে 30% ফ্যাট থেকে আসবে, এবং ফ্যাটটা হচ্ছে প্রেগনেন্সির সময় আগে যেমন ছিল সেরকমই থাকে, এটার কোনো রকম চেঞ্জ হয় না, একই রকম থাকে। এবং ফ্যাট হচ্ছে আমাদের বাচ্চার জন্য প্রয়োজন। তো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেগুলো থেকে আমরা পাই, হেলদি ফ্যাট যাকে বলে, বাদাম, অলিভ অয়েল, মাছের তেল, তো এই খাবারগুলো কিন্তু আমাদেরকে খেতে হবে আমাদের বাচ্চার জন্য। আর এখানে প্রোটিনের পরিমাণটা দেখা যাচ্ছে 60 গ্রাম, এটা কিন্তু একদম মিনিমাম। হ্যাঁ, এর চেয়ে প্রোটিনের লেভেলটা বেশি হলে ভালো হয়, 80 গ্রাম হলে সবচেয়ে ভালো হয়, বা 80 গ্রাম প্লাস। এবং আপনাদেরকে কিন্তু এই প্রোটিনটা কাউন্ট করে খেতে হবে, কাউন্ট করে খেলে সবচেয়ে ভালো হয়। তো আপনি 60 গ্রাম প্লাস প্রোটিন কিভাবে পাবেন, আপনি যদি প্রতিদিন 2 গ্লাস করে দুধ, 2টা ডিম, এবং মাঝারি আকারের মাছ বা মাংস, মাঝারি আকার বলতে 60 গ্রাম করে প্রত্যেকটা, 2 বেলা করে খান, সাথে হচ্ছে 1 বাটি করে ডাল,
হ্যাঁ, দুপুরে এবং রাতে 1 বাটি করে ডাল রাখেন, তাহলে কিন্তু মোটামুটি 60 গ্রাম প্লাস প্রোটিনের চাহিদাটা পূরণ হয়ে যাবে। আমি আবার বলছি, 2টা ডিম, 2 পিস মাংস 60 গ্রাম করে মাঝারি আকারের, এবং 2 বাটি করে ডাল, 2 গ্লাস দুধ। এভাবে করে আপনারা প্রোটিনটা খেতে পারেন প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য। তারপর আমরা প্রোটিনের জন্য মাছ, মাংস, ডিম, দুধ এগুলো তো ফার্স্ট ক্লাস প্রোটিন, কারণ এগুলোতে আমাদের যে অ্যামাইনো অ্যাসিড গুলো প্রয়োজন সেগুলো কিন্তু সবগুলোই থাকে, এজন্য এগুলোকে বলা হয় ফার্স্ট ক্লাস প্রোটিন। আর সেকেন্ড ক্লাস প্রোটিন হচ্ছে আমরা হচ্ছে বিচি জাতীয়, ডাল জাতীয় এগুলো থেকে কিন্তু সেকেন্ড ক্লাস প্রোটিনটা পেয়ে থাকি। এখন আমরা কি সেকেন্ড ক্লাস প্রোটিন খাবো না? খাবো। এখানে অ্যামাইনো অ্যাসিড একটা দুটো কম থাকলেও আমাদের এই ফুল প্রোটিনের চাহিদাটা পূরণ করার জন্য কিন্তু আমাদের সেকেন্ড ক্লাস প্রোটিন থেকেও নিতে হবে। হ্যাঁ, আর ডালে একটা অ্যামাইনো অ্যাসিড কম থাকে, কিন্তু চালে আবার সেই অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু থাকে। আমরা যদি একসাথে চাল ডাল মিলিয়ে রান্না করি, এটা কিন্তু একটা প্রোটিনের সম্পূর্ণ সোর্স হয়। হ্যাঁ, অনেকের আছে যে গর্ভকালীন শুরুর দিকে মাছ, মাংস, ডিম এগুলো খেতে খুব অস্বস্তি হয়, বমি বমি লাগে। তো তারা চেষ্টা করবেন যে এই সোর্স গুলো যে কোনো একটা থেকে খাওয়ার এবং এই প্রোটিনের চাহিদাটা পূরণ করার। হ্যাঁ, আপনারা একরকম ভালো না লাগলে আপনি অন্যরকম রেসিপিতে খাবেন, কিন্তু তারপরেও প্রোটিনের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না, কারণ শিশুর জন্য সবচেয়ে প্রয়োজন হচ্ছে প্রোটিন। এটা আপনাকে খাদ্য তালিকায় নিশ্চিত করতে হবে। আপনার শরীরে যদি প্রোটিনের অভাব হয়, তখন দেখা যাবে পানি চলে আসছে, বাচ্চার ওজন কম হচ্ছে, তারপর সময়ের আগে ব্যথা উঠে যায়, বা আপনার ডেলিভারির পেন উঠে নাই কিন্তু পানি ভেঙে গিয়েছে, বারবার ইনফেকশন হচ্ছে শরীরে, এরকম অনেক রকম প্রবলেম কিন্তু হতে পারে। তারপর আয়রন এবং ক্যালসিয়াম এই দুটো চাহিদা প্রেগনেন্সিতে অনেক বেশি। আয়রন হচ্ছে আপনি পাবেন লাল মাংস, আহ, যেমন গরু, খাসি, কবুতর, মুরগি থেকেও পাবেন, ছোলা, ডাল, লাল শাক, কচুর শাক, কলার মোচা, সাজনা পাতা, মিষ্টি কুমড়ার বিচি, এগুলো থেকে কিন্তু আমরা আয়রনটা পেতে পারি। আর ক্যালসিয়ামের প্রধান উৎস হচ্ছে দুধ ও দুধ জাতীয় খাবার, যেমন দুধ, দই, পনির। হ্যাঁ, এছাড়া যদি কাঁটাযুক্ত ছোট মাছ, তারপরে তিল, বাদাম এগুলো থেকেও কিন্তু আমরা ক্যালসিয়াম পাই। সবজির মধ্যে হচ্ছে ঢেঁড়স থেকে কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায়। তো এই খাবারগুলো আপনাকে খাদ্য তালিকায় রাখতে হবে। মাছ, মাংস, ডিম, দুধ খেলে আমাদের জিঙ্কের চাহিদাটা কিন্তু পূরণ হয়ে যায়। হ্যাঁ, এটাও জিঙ্কের সোর্স হয় মাছ, মাংস, ডিম, দুধই। আর আয়োডিনের যে উৎস, আয়োডিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায়। সেটা হচ্ছে আমাদের যে লবণটা, খাবার লবণ, সেখানে কিন্তু আয়োডিন ফর্টিফাই করে দিয়ে দেওয়া হয়। কারণ হচ্ছে আমাদের দেশের মানুষের যাতে আয়োডিনের অভাব না হয়, এই জন্য কিন্তু ইচ্ছা করে এই লবণটা আলাদা করে মিশিয়ে দেওয়া হয়, মানে ফর্টিফাই যাকে বলে। কিন্তু আয়োডিন কিন্তু এমন একটা ধর্ম যে আয়োডিনটা উড়ে যায়। তো আপনারা হচ্ছে লবণের পাত্রটা সবসময় মুখ বন্ধ করে রাখবেন, এবং একসাথে খুব বেশি পরিমাণে লবণ ঢেলে ফেলবেন না। আপনি যখন প্যাকেটটা খুলে লবণটা ঢাললেন, প্রতিদিন আয়োডিনের পরিমাণটা কমতে থাকে। তো আপনি চেষ্টা করবেন যে অল্প পরিমাণ ঢেলে ওই পরিমাণটা খেয়ে ফেলতে এবং আবার ঢালতে। হ্যাঁ, আর আয়োডিন পাওয়া যায় হচ্ছে সামুদ্রিক মাছ থেকে। সামুদ্রিক মাছে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে বেশি বড় যে সামুদ্রিক মাছগুলো সেগুলোতে হচ্ছে হেভি মেটাল পাওয়া যায়। তো আপনি ছোট টাইপের যেরকম লইট্টা, খোলসা, তারপরে হচ্ছে পোয়া মাছ যেগুলো পাওয়া যায়, ছোট আকারের সামুদ্রিক মাছ, এগুলো কিন্তু আপনি সপ্তাহে 1-2 বেলা খেতে পারেন, তাহলে আপনার আয়োডিনের চাহিদাটা পূরণ হয়ে যাবে। এবং আয়োডিনের অভাবে যেটা হয় যে বাচ্চার বুদ্ধির বিকাশ হয় না। হ্যাঁ, সেটা কিন্তু খুবই মারাত্মক একটা বিষয়। তো তারপর হচ্ছে আমরা ডায়েট চার্টটার দিকে দেখি। এটা হচ্ছে একটা ধারণা দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা যে দেওয়া হয়েছে 1.5 বাটি ভাত, 1 বাটি প্লাস হাফ বাটি, এটা যে আপনাকে একদম খেতেই হবে এমন না, এবং এক একজনের ক্ষেত্রে পরিমাণটা এক এক রকমই হবে। আপনি ভাত খেতে পারেন, আটার রুটি এখানে 3টা দেওয়া হয়েছে। আপনি চাইলে হচ্ছে খিচুড়ি খেতে পারেন, ওটস খেতে পারেন, দই চিড়া খেতে পারেন। হ্যাঁ, এক এক সময় এক একটা খাবার আপনি খেতে পারেন। এবং যারা হচ্ছে ডায়াবেটিক, তারা চেষ্টা করবেন যে খাবারটা খেয়ে দেখার যে আপনার ব্লাড সুগার কতটা বেড়েছে। যারা ডায়াবেটিক পেশেন্ট সবসময় চেষ্টা করবেন যে, বা যাদের জিডিএম আছে, আমি একসাথেই বলছি, যে জিডিএম আছে এবং ডায়াবেটিক, তারা চেষ্টা করবেন যে সবসময় আপনার ব্লাড সুগার লেভেলটা চেক করতে। হ্যাঁ, খাওয়ার আগে, খাওয়ার পরে, এক এক দিন এক এক সময় করবেন। কখনো ব্রেকফাস্টের 2 ঘন্টা পরে করবেন, কখনো দুপুরের খাবারের 2 ঘন্টা পরে করবেন, কখনো রাতের খাবারের 2 ঘন্টা পরে করবেন। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে চেক করবেন যে আপনার ব্লাড সুগার লেভেল যাতে 6 থেকে 8-এর মধ্যে থাকে। তারপরে হচ্ছে আপনার সকালের নাস্তার একটা প্রোটিনের সোর্স হিসাবে আপনি ডিম বা ডাল রাখতে পারেন, সবজি ভাজি রাখতে পারেন 1 বাটি। এটা হচ্ছে আপনার একটা সকালের নাস্তা। এবং আপনি যেভাবেই যে খাবারই খান না কেন, আপনার খেয়াল রাখতে হবে আপনার যাতে একটা কার্বোহাইড্রেটের সোর্সের সাথে একটা ভালো মানের প্রোটিনের সোর্স থাকে এবং সবজি থাকে সাথে। হ্যাঁ? তো সকালে নাস্তা খাওয়ার পরে আমরা হচ্ছে একটা ছোটখাটো স্ন্যাক্স হিসেবে যেটা খেতে পারি, যে এখানে ফল খেতে পারি আমরা, মৌসুমী ফল।
হ্যাঁ, আম, কলা, তারপরে হচ্ছে কাঁঠাল, পেয়ারা, যার যেটা ভালো লাগে আমরা খেতে পারি। এবং যারা হচ্ছে জিডিএম আছে, সুগার বেশি, তারাও এখানে কিন্তু মিষ্টি ফল খেতে পারেন, কিন্তু পরিমাণটা খেয়াল করতে হবে যে আপনি একটা ছোট কলা খেতে পারবেন, কিন্তু আপনি হচ্ছে 2-3টা কলা একসাথে খেয়ে ফেলতে পারবেন না। হ্যাঁ, তো এই জন্য আপনাদের পোষণটা খুবই জরুরি। তারপর গুড়, মুড়ি, গুড়, খই, বিস্কুট, এই খাবারগুলোর ব্যাপারে আমি একটা বলবো যে আপনি প্রতিটা খাবারের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনার যাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই 3টা উপাদানই থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে ব্যালেন্সড হবে। তো যাদের ওজন কম এবং যারা ওজন বাড়াতে চাচ্ছেন গর্ভাবস্থায়, তারা কিন্তু চেষ্টা করবেন যে এই যে গুড়, মুড়ির সাথে আপনি যদি একটু ছানা খান, তাহলে কিন্তু আপনার এটা মোটামুটি ব্যালেন্স ডায়েট হয়ে যাবে। হ্যাঁ, সাথে যদি আপনি একটা ফ্রুটস রাখেন। আর যাদের হচ্ছে মনে করেন সুগারটা বেশি, তারা হচ্ছে মুড়ি খাবেন কম পরিমাণে, হয়তো মুড়ি নিলেন হাফ বাটি, সাথে হচ্ছে আবার ডাল নিলেন, বা আপনি একটু ছানা নিলেন, আপনি গুড়টা অ্যাভয়েড করলেন, সেই সাথে আপনি হচ্ছে কোনো একটা টক জাতীয় ফল খেলেন, এভাবে করে আপনার খাবারটা মডিফাই করে নিতে হবে কিন্তু। তারপরে আসছি দুপুরের খাবারে। তো দুপুরের খাবার এখানে 3 বাটি ভাতের কথা বলা হচ্ছে, 250 ml। আমি আবারও বলছি 250 মিলি। সেখানে 3 বাটি ভাত, 1 বাটি ঘন ডাল, শাকসবজি 1 বাটি, এবং মাছ মাংস 1 টুকরা, যেটা মাঝারি আকারের টুকরা হবে 60 গ্রামের, আর আমরা যদি ছোট ছোট টুকরা করি 30 গ্রাম করে। তো এই প্রতিটা টুকরা থেকে কিন্তু আমরা 7 গ্রাম করে প্রোটিন পেতে পারি। আর ডিমের ক্ষেত্রে আমরা একটা ডিম থেকে 6 গ্রাম প্রোটিন পাবো। 1 বাটি ঘন ডাল থেকে আমরা 10 গ্রাম প্রোটিন পেতে পারি, রান্না করা 1 বাটি ঘন ডাল থেকে। আর বিকালের নাস্তায় দুধ ও দুধ জাতীয় খাবার রাখা যায়। হ্যাঁ, দুধে তৈরি মিষ্টি খাবার আপনি খেতে পারেন যদি আপনার ওজনটা নর্মাল থাকে। আর যারা হচ্ছে একটু ওজনটা বেশি এবং যাদের হচ্ছে সুগার বেশি, তাদেরকে বলবো যে মিষ্টি জাতীয় খাবারটা আপনারা অ্যাভয়েড করবেন। আপনি দুধ খেতে পারেন, বাদাম খেতে পারেন, ছানা, টক দই, এগুলো কিন্তু আপনি খেতে পারেন। বিকেলের নাস্তার পরে হচ্ছে রাতের খাবার। রাতের খাবারটা হচ্ছে আপনার দুপুরের খাবারের মতোই হবে, ভাতের পরিমাণটা একটু কম, কারণ রাতে দেখা যায় যে আমরা কিছুটা কম খাই। আর এই সব ডায়েটের সাথে আপনার যেটা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে পানি। আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। হ্যাঁ, আপনার পানির পরিমাণ হবে 2 থেকে 3 লিটার। এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে এই ডায়েটের বিষয়টায়? আচ্ছা, 1 গ্লাস দুধ মানে 250 মিলি করে। হ্যাঁ, আচ্ছা, অনেকের হচ্ছে প্রথম সময় খেতে খুব বমি আসে, প্রথম ট্রাইমেস্টারে এটা সবারই হয় যে খেতে পারে না, বারবার বমি হয়ে যায়। হ্যাঁ, তাদের জন্য আমি দুটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন আপনারা যে খাবারগুলো খেতে পারেন এগুলো খেতে। হ্যাঁ, আর বেশি তরল জাতীয় খাবার বেশি করে একসাথে খাবেন না, তাহলে কিন্তু বমি হওয়ার প্রবণতাটা বাড়ে। আপনারা একটু শুকনো শুকনো টাইপের খাবার, কম মশলাযুক্ত খাবার খেয়ে আগে চেষ্টা করবেন। আর অ্যাসিডিটি বেশি হলে কিন্তু বমির সমস্যাটাও বেশি হয়। তো অ্যাসিডিটি যাতে না হয় সেজন্য আপনি অ্যাসিডিটি মেডিসিন খেতে পারেন, বা আপনি যদি আপনার মানে আপনার হচ্ছে গাট হেলথটা কেমন, মানে আপনার পেটের ব্যাকটেরিয়া গুলো কেমন ভালো আছে, সেটার উপর কিন্তু নির্ভর করে আপনার অ্যাসিডিটি, তারপর বমি ভাবের বিষয়টাও। আপনারা চেষ্টা করবেন যে প্রতিদিনই কিছু পরিমাণ টক দই খেতে, তাহলে টক দইয়ে যে ভালো ব্যাকটেরিয়া গুলো আছে এগুলো কিন্তু আপনার গাট হেলথটা ভালো রাখবে। আর আর মানসিক ভাবে আপু একটা বিষয় আছে যে আপনি খুব মেন্টালি স্ট্রং হতে হবে, যে আমার বাচ্চার এই জিনিসগুলো প্রয়োজন এবং আমি এই জিনিসগুলো খাবো। আমার বমি হবে, হোক, বমি হলে আমি আবার একটু পরে খাবো। আমি যদি এরকম ভাবে আচ্ছা বমি হচ্ছে আমি খাবো না, আমি খাবো না, এভাবে করে আমার নিজেকে মানে খুব প্রায়োরিটি দিতে থাকি, তখন দেখা যাবে যে আমি আর খেতেই পারছি না, আমার সময় পার হয়ে যাচ্ছে, আমার বাচ্চার ওজনটা বাড়ছে না, আমি আর খেতে পারছি না। তো এখানে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। কিছু প্রশ্ন আসছে যেগুলো নিয়ে আমি আসলে সামনে আলোচনা করব, এই কারণে হচ্ছে তাদের প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না। আর যাদের বিএমআই বেশি তারা হচ্ছে অতিরিক্ত ক্যালোরি যুক্ত খাবার, যেগুলো যেমন জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, ডেজার্ট আইটেম, বেশি করে চিনি দেওয়া, রান্না করা, এই টাইপের খাবারগুলো অ্যাভয়েড করবেন। এগুলো বেশি পরিমাণে খাওয়া যাবে না। তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। এই যে এটা হচ্ছে আমাদের রেগুলার খাবার নিয়ে একটা মানে ধারণা দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের 3 মাসে, আমাদের প্রথম 3 মাসে এনার্জি, ভিটামিন, প্রোটিন রিকোয়ারমেন্ট ঠিক আগের মতো থাকে। হ্যাঁ,
এই সময় বাড়ানোটা জরুরি না, কিন্তু আমি আগে যেমন খাচ্ছি তেমনটাও কিন্তু সবাই খেতে পারি না, ওই যে বমি ভাব থাকে। হ্যাঁ, তো এই কারণে যে প্রোটিন গ্রহণের ক্ষেত্রে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, যে আপনি যে আগে যে পরিমাণ প্রোটিন খেতেন সেটা হচ্ছে আপনার বডি ওয়েটের 0.8 থেকে 1 গ্রাম পর্যন্ত আর কি। আপনার যদি 50 কেজি হয় ওজন, তাহলে হচ্ছে আপনি 50 গ্রাম প্রোটিন খাবেন। এখানে আবার একটা বিষয় আছে, এটা হচ্ছে আইডিয়াল বডি ওয়েট। হ্যাঁ, আমাদের তো অনেকের ওজন অনেক বেশি থাকে, তো অতগুলো প্রোটিন তো আর আমরা খাবো না। তো আইডিয়াল বডি ওয়েট, আপনার হাইটের আইডিয়াল বডি ওয়েট কত, এটা হচ্ছে আপনি গুগল করলে পেয়ে যাবেন, এবং সেই পরিমাণ প্রোটিন আপনাকে খেতে হবে। তো আপনারা চেষ্টা করবেন প্রথম দিকে আর কিছু খেতে না পারলে প্রোটিন, আয়রন, এই ফলিক অ্যাসিডের যে সোর্স গুলো আছে, প্রাকৃতিক ভাবে ফলিক অ্যাসিডকে বলা হয় ফোলেট, তো সেই ফোলেটের সোর্স যুক্ত খাবার, পানি এবং লবণ, এগুলো যাতে প্রথম ট্রাইমেস্টারে খাওয়া হয়, তাহলে আপনার ব্লাড ভলিউমটা ঠিকভাবে বাড়বে এবং আপনার সেকেন্ড ট্রাইমেস্টারের দিকে অনেক ভালো লাগবে, আপনি ভালো ফিল করবেন। আর এরপর থেকে ওই যে ক্যালোরি ক্যালোরি যাতে একটু বাড়ে, এই জন্য 1 বাটি ভাত এক্সট্রা, একটা রুটি এক্সট্রা, তারপর ডাল, মাছ, মাংসের কথা বলা হচ্ছে। দুধ হচ্ছে ½ লিটার থেকে 1 লিটার পর্যন্ত। আপনি 100 ml দুধে 120 মিলিগ্রামের মতো ক্যালসিয়াম পাবেন। হ্যাঁ, আপনি যদি 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম পুরোটা দুধ থেকে নিতে যান, তাহলে তো আপনার প্রায় 1 লিটারের কাছাকাছি দুধ খেতে হচ্ছে। তো 1 লিটারের কাছাকাছি দুধ খাওয়া তো সবার পক্ষে সম্ভব হতে পারে না। পাশাপাশি আপনি কাঁটাযুক্ত মাছ, তিল, বাদাম, এইসব সোর্স থেকেও ক্যালসিয়াম নিতে হবে, এবং সাপ্লিমেন্টারও প্রয়োজন হতে পারে। আর খাবারে আপনি পর্যাপ্ত লবণ দিবেন। সামুদ্রিক মাছ খাওয়ার কথা বলা হচ্ছে, ওই যে বললাম ছোট সামুদ্রিক মাছগুলো খাবেন। আর দুধ খেতে না পারলে দুধের তৈরি আপনি যে কোনো খাবার খেতে পারেন, দইটা খুব ভালো। পুডিং খেতে পারেন, বা দুধ দিয়ে আপনি অন্য কোনো রেসিপিও তৈরি করতে পারেন। আচ্ছা, ফোলেটটা হচ্ছে আমরা সবুজ শাকসবজি, সাইট্রাস ফ্রুটস, এগুলো থেকে পেয়ে থাকি। ডালে থাকে ফোলেট, এবং ফোলেটের পরিমাণ যদি মায়ের শরীরে কম থাকে, তাহলে হচ্ছে বাচ্চার একটা মেরুদণ্ডটা ঠিকভাবে গঠিত হয় না। হ্যাঁ, এটা ফোলেটের অভাবে হয়, এবং এটা একটা রোগ, এটাকে বলে স্পিনার বিফিডা। এটা নিয়ে আমি সামনে আরো আলোচনা করছি। ঝাপুরা 2টা মিনিট একটু অপেক্ষা করেন, আমি আসছি, একটু 2 মিনিটের ব্রেক নিচ্ছি আমি। আচ্ছা আপু, আমি যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করছি। প্রেগনেন্সিতে নিরাপদ খাবার, অনিরাপদ খাবার কি? আচ্ছা, কি মনে হয়? আমি অনেক সময় শুনেছি এরকম যে আমি হচ্ছে খাসি খাওয়া যাবে না, খাসি খেলে নাকি বাচ্চাদের খাসির মতো চুল হবে। তারপর বোয়াল মাছ খাওয়া যাবে না, বোয়াল মাছ খেলে নাকি বাচ্চাদের চেহারা বোয়াল মাছের মতো হবে। হ্যাঁ, এরকম কথাও শোনা যায়, আসলে কি এরকম হয় বলেন তো? খাসি খাওয়া যাবে না, বোয়াল মাছ খাওয়া যাবে না, হাঁস খাওয়া যাবে না, বাচ্চারা নাকি হাঁসের মতো করে ডাকবে, ফ্যাস ফ্যাসে গোলা হবে। আমাদের অনিরাপদ খাবারের লিস্টে এই ধরনের কোনো কিছুই নেই। এখানে আছে কাঁচা পেঁপে, অধিক পরিমাণে আনারস, প্রচুর খেজুর, গরু খাসির কলিজা এবং জাঙ্ক ফুড। এখন কাঁচা পেঁপে আর আনারস, এগুলোর ব্যাপারটা হচ্ছে খেজুরেরও, যে আপনি যদি বেশি পরিমাণে খান, এগুলো আমাদের জরায়ুর উপর একটা কাজ করে, সেটা হচ্ছে জরায়ু সার্ভিক্সটা নরম করে দেয়, বুক খুলে দিতে পারে বা কন্ট্রাকশন তৈরি করতে পারে। এখন এই কন্ট্রাকশনটা হচ্ছে আর্লি প্রেগনেন্সিতে আমাদের জন্য ভালো না। এই খাবারগুলোই কিন্তু আপনি 36 সপ্তাহ শেষ হয়ে গেলে বেশি পরিমাণে খেতে পারবেন, যাতে আপনার সার্ভিক্সটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। কিন্তু যখন হচ্ছে আপনার আর্লি প্রেগনেন্সির ক্ষেত্রে আপনি এগুলো খেতে পারবেন না, বেশি পরিমাণে খেতে পারবেন না। কোনো খাবারের এই ক্ষমতা নেই যে আপনাকে মিসক্যারেজ করিয়ে দেয়, কিন্তু আমরা সতর্ক থাকবো, কোনো কিছু বেশি পরিমাণে খাবো না। আপনি 2টা খেজুর খেতে পারেন, কিন্তু 6-7টা করে খেজুর প্রতিদিন খাওয়া যাবে না। গরু খাসি কলিজার বিষয়টা হচ্ছে যে, গরু খাসির কলিজার বিষয়টা এরকম যে, আমাদের বলা হয় যে গরু খাসিতে ভিটামিন এর পরিমাণ, কলিজা হচ্ছে ভিটামিন এর পরিমাণটা অনেক বেশি থাকবে। আহ, কিরকম? সেটা হচ্ছে যে এই ভিটামিন এ যারা বেশি হয় যখন গর্ভাবস্থায়, তখন হচ্ছে এটা অনেক কিছু বার্থ ডিফেক্টের সাথে সম্পর্কিত থাকে।
তো এই জন্য বেশি পরিমাণে গরু খাসির কলিজা খাওয়া যাবে না, তবে 2-3 টুকরা গরু খাসির কলিজা আপনি সপ্তাহে একবার হয়তো খেতে পারেন। তারপর জাঙ্ক ফুডের যে বিষয়টা, জাঙ্ক ফুডে হচ্ছে অনেক বেশি ক্যালোরি থাকে কিন্তু সেই পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে না। এটা পুরোটাই আপনার শরীরে জমে যাবে এবং আপনাকে মোটা করে দিবে, কিন্তু আপনার বাচ্চার কোনো রকম মানে উপকারে আসবে না। হ্যাঁ, এই জন্য জাঙ্ক ফুডটা নিষেধ করা হয়। আর জাঙ্ক ফুডে অনেক রকমের ইয়া থাকে, যেমন প্রিজারভেটিভস থাকে। প্রিজারভেটিভস গুলো কিন্তু আমাদের হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর। হ্যাঁ, প্রিজারভেটিভস গুলো আমাদের শরীরে ক্ষতিকর, বাচ্চাদের জন্য ক্ষতিকর হতে পারে। এই কারণে জাঙ্ক ফুড খাওয়া যাবে না। আবার আমরা হচ্ছে বাইরের খাবারের প্রতি কিন্তু প্রেগনেন্সিতে একটা ঝোঁক থাকে। হ্যাঁ, বাইরের রাস্তায় বিক্রি করা চটপটি, ফুচকা, হ্যাঁ, বা যে কোনো রেস্টুরেন্টের খাবার। আমি সেদিন ভোক্তা অধিদপ্তরের একটা দেখলাম, ভিডিও দেখলাম যে ওখানে ভালো রেস্টুরেন্ট গুলোতে কিন্তু হাইজিন মেনটেন করে না। তারা কাঁচা খাবার, রান্না করা খাবার একসাথে প্রিজার্ভ করছে। তারপর হচ্ছে তারা হচ্ছে মানে ওভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না, তেলাপোকা হেঁটে যাচ্ছে। এবং ফুচকা ফ্যাক্টরির তো চেহারা এত খারাপ, মানে দেখে আমার খুবই খারাপ লাগলো যে এটা এত পছন্দ করে আমরা মেয়েরা খাই, কিন্তু এটা একটু হাইজিন মেনটেন করা হয় না এসব ক্ষেত্রে। তো প্রেগনেন্সিতে যেটা হয় যে আমাদের ইমিউনিটিটা এমনিতেই দুর্বল থাকে। হ্যাঁ, এই বাইরের খাবারগুলোতে বিভিন্ন রকম ফুডবর্ন ইলনেসের জীবাণু থাকে, সালমোনেলা, ইকোলাই, তারপর হচ্ছে আমরা পানিবাহিত যে রোগগুলো জানি, জন্ডিস, টাইফয়েড, এগুলো কিন্তু থাকতে পারে। এবং প্রেগনেন্সির সময় এই ধরনের রোগ হওয়া কিন্তু খুবই মারাত্মক ব্যাপার, সেটা আপনার জন্য এবং আপনার শিশুর জন্য। তো আপনারা চেষ্টা করবেন বাইরের এই খাবারগুলো না খাওয়ার। এবং এখন হচ্ছে বিভিন্ন রকমের ইয়াতে পাওয়া যায় যে বাসায় বানিয়ে অনেকে বিক্রি করে, এগুলো ট্রাস্টেড হতে পারে কেটারিং সার্ভিসে। তো এটা যদি আপনারা খেতে চান খেতে পারেন। আর হচ্ছে যে কেউ যদি নিজে বানিয়ে দেয় বাসায়, তখন হচ্ছে আপনার এই খাবারগুলো খেতে পারেন। আর বাইরে যে সালাদটা সবসময় অ্যাভয়েড করবেন, বাইরে যদি খেয়েও ফেলেন কখনো, সালাদটা অ্যাভয়েড করবেন। আর যেটা খাওয়া যাবে না সেটা হচ্ছে যে আপনাদের কাঁচা মাছ মাংস খাওয়া যাবে না। হ্যাঁ, কাঁচা মাছ মাংস কে খায় বলেন? কিন্তু আমরা কিন্তু কাঁচা মাছ মাংস এখন খেয়ে ফেলি। কিরকম, এখন তো অনেক রকমের মানে ইয়া আছে, যে ট্রেন্ড আছে যে আমরা হচ্ছে রেস্টুরেন্টে যে স্টেক খাই। স্টেকে কিন্তু মিডিয়াম ডান, হাফ ডান, ফুল ডান, এরকম অনেকগুলো অপশন আছে। আপনি মিডিয়াম স্টেক খেতে পারবেন না, আপনি ফুল ডান স্টেক খেতে হবে। তারপর সুশি খায় অনেকে, সুশির ভেতরে কিন্তু কাঁচা মাছ দেওয়া থাকে। তো এইসব কাঁচা খাবারে কিছু ব্যাকটেরিয়া থেকে যেতে পারে, যেগুলো ভালোভাবে রান্না না করলে এগুলো নষ্ট হয় না, এগুলো কাঁচা খাবারে থাকতে পারে, আধা কাঁচা খাবারে। তো মায়েদের এই প্রেগনেন্ট অবস্থায় এই খাবারগুলো আসলে অ্যাভয়েড করতে হবে। তারপরে আসি নিরাপদ খাবারে। নিরাপদ খাবারটা কি? পাকা পেঁপেটা কিন্তু নিরাপদ, কারণ পাকা পেঁপেতে ওই এনজাইমটা থাকে না যেটা কাঁচা পেঁপেতে থাকে। তো আপনি কিছু পরিমাণ পাকা পেঁপে আপনি প্রেগনেন্সিতে খেতে পারেন, আপনার কনস্টিপেশনের জন্য এটা ভালো হবে। কিন্তু অনেকে ভয় পায় এবং খুব বেশি পরিমাণে আসলে খাওয়াটা উচিত না। তারপর প্রেগনেন্সি শেষের দিকে আপনি খেজুরটা খেতে পারেন। বললাম তো, পুরো প্রেগনেন্সিতে একটা দুটো করে খেলে আপনি শেষের দিকে এসে 6টা 7টা করে খেজুর খাবেন। আর হচ্ছে যত রকমের শাকসবজি আছে, ভালো প্রোটিন, তারপরে এই যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলোকে বললাম, যত কম প্রসেস করা, মিষ্টি আলু, তারপরে এখানে এটা বোধহয় চিড়া, তারপর রুটি, ডাল, হ্যাঁ, হোল গ্রেইনস এর সবগুলো আপনারা খেতে পারেন। তারপর হচ্ছে ফ্রুটস খেতে পারেন আপনারা, কিন্তু এক বসায় অনেকগুলো মিষ্টি ফল খাওয়াটা উচিত না। এটা আমাদের সুগার লেভেলকে অনেকটা বেশি বাড়িয়ে দেয়, এবং যাদের ওজন বেশি এবং সুগারের সমস্যা তাদের এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। বাকি সবগুলো খাবারই কিন্তু আপনি খেতে পারেন, শুধু হচ্ছে কার্বোহাইড্রেট গ্রহণের বেলায় আপনাকে পোর্শনটা কন্ট্রোল করতে হবে যে কতটুকু খাওয়া যাবে। আচ্ছা, এবারে একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গর্ভকালীন রক্ত স্বল্পতা। সেখানে দুটো প্রশ্ন আছে। মেয়োনিজ যদি কাঁচা ডিম দিয়ে তৈরি করা হয়, মেয়োনিজ খাওয়া যাবে না, এখানে ব্যাকটেরিয়া থাকতে পারে। ডিমে কিন্তু সালমোনেলাটা থাকে। আর হচ্ছে আধা সিদ্ধ পোস্ট এ সময় না খাওয়াই ভালো, আপনি একটু চেষ্টা করবেন যে প্রপারলি সিদ্ধ করা ডিম খেতে। আর মেয়োনেজ কিন্তু অন্য কিছু দিয়ে বানানো যায়, হ্যাঁ, সিদ্ধ ডিম দিয়ে বানানো যায়, তারপর টক দই দিয়ে বানানো যায়। এভাবে যদি আপনি বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে মেয়োনেজ খেতে পারবেন। কিন্তু বাইরে হচ্ছে কাঁচা ডিমের যে মেয়োনেজটা, যেগুলো ফাস্ট ফুড গুলোতে সাধারণত ইউজ করে, সেটা খাওয়া যাবে না। সবকিছু ঠিকঠাক আছে তো? সব দেখা যাচ্ছে ঠিকঠাক মতো, শোনা যাচ্ছে?
আচ্ছা, গর্ভকালীন রক্ত স্বল্পতাটা কি? নর্মালি দেখেন আমাদের রক্তে অনেকগুলো লোহিত রক্তকণিকা আছে, এবং অ্যানিমিয়া কন্ডিশন যখন আমাদের লোহিত রক্তকণিকাটার পরিমাণ কম বা লোহিত রক্তকণিকায় আয়রনের পরিমাণটা কমে যায়, তখন সেই অবস্থাটাকে বলা হচ্ছে রক্ত স্বল্পতা। এবং রক্ত স্বল্পতার সময় আপনাকে এটাকে আপনাকে ম্যানেজ করতে হবে। এটা আপনি খাবার খেয়ে করতে পারেন, সাথে সাপ্লিমেন্টের হেল্প নিতে পারেন। তারপর হচ্ছে আপনি যদি বেশি কমে যায় তখন কিন্তু আপনাকে আয়রনের স্যালাইন বা ইনজেকশন, এবং সেই সাথে কিন্তু দিতে হতে পারে, যে ব্লাডটাও নিতে হতে পারে। অনেকের ক্ষেত্রে যদি খুব বেশি কমে যায় তখন কিন্তু আপনাদের ব্লাড নিতে হতে পারে। আর গর্ভকালীন রক্ত স্বল্পতা যখন দেখা দিবে তখন কিন্তু এটা অনেকগুলো সিমটম থাকে। দেখা যায় যে ঘন ঘন শ্বাস নেওয়া হচ্ছে, মনে হবে যে শ্বাস নিতে খুব কষ্ট হয়। তারপর ক্লান্তি ভাব লাগে, প্রচুর দুর্বলতা থাকে। মনে হয় যে একটা কাজ করতে পারছি না, আমি হাঁপিয়ে যাচ্ছি, আমার মাথাটা চক্কর দিচ্ছে, আমি মনোযোগ রাখতে পারছি না। হার্টবিট বেড়ে যায়, মানে পালপিটেশন হয় অনেক। মাথা ঘোরায়, তারপর ত্বকটা ফ্যাকাশে হয়ে যায়। অনেকের ক্ষেত্রে এটা দেখা যায় যারা একটু গায়ের রংটা একটু বেশি ফর্সা, তাদের ক্ষেত্রে দেখা যায় যে বোঝা যায় যে ত্বকটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। চোখের নিচে যে একটা লাল আমাদের লালচে এরিয়াটা থাকে, সেটা দেখা যায় যে ফ্যাকাশে হয়ে একটু সাদাটে হয়ে গিয়েছে। তারপর মাসেল পেইন হয়, অনেকের ক্ষেত্রে মাসেল পেইন হয়। আবার এই সিমটম গুলো কিন্তু প্রথম থেকে ফার্স্ট ট্রাইমেস্টারের সিমটমের সাথে অনেকটা মিলে যায়, এই জন্য অনেকেই বুঝতে পারে না যে তাদের অ্যানিমিয়া আছে। অনেকে বুঝতে পারেন না। আর আমাদের দেশে হচ্ছে 80% মেয়েদের আগে থেকে অ্যানিমিয়া থাকে, হয় তাদের খাদ্যাভ্যাসের সমস্যা, তারা ঠিক মতো খাওয়া দাওয়া করে না। হ্যাঁ, দেখা যায় যে শুধু ভাত আর একটু মাংস খেয়ে উঠে যাচ্ছে, বা কোনো কোনো দিন ফাস্ট ফুড খাচ্ছে শুধু। হ্যাঁ, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। তারপর আবার আমাদের প্রতি মাসে একটা ব্লিডিং হয়, এই কারণে দেখা যায় কি যে মেয়েদের হচ্ছে এমনিতেই হচ্ছে একটু অ্যানিমিয়া ভাব থাকে। হ্যাঁ, আর প্রেগনেন্সির সময় যখন রক্তের ভলিউমটা অনেক বেশি বেড়ে যায় তখন কিন্তু ফ্লুইডটা বাড়ে, আমাদের প্লাজমাটা বাড়ে। কিন্তু এই রক্তকণিকা বাড়ার জন্য কিন্তু আপনাকে প্রপারলি খেতে হবে। হ্যাঁ, রক্তকণিকাটা কিন্তু সেভাবে বাড়ে না। তো তখন হচ্ছে লোহিত রক্তকণিকার পরিমাণটা কমে যায়। আর এমনিতেও হচ্ছে যখন আমাদের ব্লাডে, আমি যদি সহজ করে বলি, একটা একটা যদি গ্লাসে আমাদের 10টা বল থাকে এবং 1 গ্লাস পানি থাকে, সেখানে যদি আরো 1 গ্লাস পানি অ্যাড হয়, তখন কি হবে? আমাদের বলের পরিমাণ কম হয়ে যাবে না? তখন তো আপনাকে বেশি করে খেতে হবে যাতে আপনার এই বলগুলোতে আয়রনের পরিমাণটা বাড়ে। তো প্রেগনেন্সির শুরু থেকেই হচ্ছে আপনাদের আয়রন জাতীয় খাবারের প্রতি মানে সতর্ক থাকতে হবে, যে এই আয়রনের সোর্স গুলো আমাদেরকে খেতে হবে। আর আয়রনের যদি অভাব হয় বা এটা যদি কম হয়ে যায়, তখন হচ্ছে আমাদের বাচ্চাকে প্রপারলি অক্সিজেন সরবরাহ করা, পুষ্টি পদার্থ সরবরাহ করা, এগুলো কিন্তু কম হবে। আবার অনেকে দেখা যায় কি প্রেগনেন্সির শুরুতে 12 থাকে, 11 থাকে, এবং সেকেন্ড ট্রাইমেস্টারের পর পর এসে কিন্তু এটা কমে যায়। তো প্রেগনেন্সির সময় কিন্তু এমনিতে হচ্ছে অ্যানিমিয়া লেভেলটা একটু কম থাকে। নর্মালি আমরা বলি যে 11 থেকে 14 এটা হচ্ছে নর্মাল লেভেল, এবং প্রেগনেন্সির সময় বলা হয় যে 10-এর নিচে আসলে তখন হচ্ছে অ্যানিমিয়া। আর এনিমিয়ার জন্য যে শুধু আয়রনটা প্রয়োজন সেটা কিন্তু না। আমি আর ইয়ার সাথে আপনার আয়রনের সাথে ভিটামিন B9 এবং ফোলেট, এই দুটো কিন্তু লোহিত রক্তকণিকার স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর আবার এক ধরনের ইয়া আছে যে যাদের হচ্ছে আয়রনটা সবসময় কম থাকে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক, যারা থ্যালাসেমিয়া গ্রেড, তাদের ক্ষেত্রে কিন্তু আয়রন লেভেলটা সহজে বাড়ে না, এবং তাদেরকে কিন্তু আয়রন সাপ্লিমেন্টও দেওয়া হয় না। তাদের হচ্ছে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টটা পুরো প্রেগনেন্সিতে খেতে হয়। 16 সপ্তাহের পর থেকে হচ্ছে আপনারা আয়রন সাপ্লিমেন্টটা শুরু করতে পারেন। এই যে আমরা 40 গ্রাম আয়রন প্রতিদিন প্রয়োজন বললাম, হ্যাঁ, আয়রনের সোর্স হিসেবে আপনারা হচ্ছে সবচেয়ে বেশি যেটা খেতে পারেন সেটা হচ্ছে লাল মাংস। লাল মাংস আমরা কোথা থেকে পাই? গরু, তারপরে হচ্ছে খাসি, এগুলো থেকে আমরা লাল মাংসটা পাই। কবুতর, তারপর আমরা মুরগি থেকেও নিতে কিছুটা আয়রন পাবো। তো এছাড়া আছে হচ্ছে ডাল, কচুর শাক, কলার মোচা, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে উদ্ভিজ্জ সোর্স। হ্যাঁ, আয়রনের ব্যাপারটা কি, আমরা যে প্রাণীজ সোর্স থেকে আয়রনটা নিই সেটা হচ্ছে হিম প্রোটিন, আর উদ্ভিজ্জ সোর্স থেকে যেটা নিই সেটা হচ্ছে নন হিম প্রোটিন। তো আমাদের হচ্ছে দেখা যায় কি যে আহ, উদ্ভিজ্জ সোর্সের চেয়ে প্রাণীজ সোর্সের আয়রনটা আমাদের শরীরে বেশি অ্যাবজর্ব হয়। আর আমরা যে বারবার একটা কথা বলছি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনটা কি? হিমটা হচ্ছে আয়রন থেকে আসে, কিন্তু গ্লোবিন পার্টটা কিন্তু প্রোটিন থেকে আসে। মানে আমি শুধু কচু শাক দিয়ে ভাত খেলে যে আমার আয়রনটা বেড়ে যাবে এটা কিন্তু না, আমার কিন্তু এর সাথে প্রোটিনটা এনশিওর করতে হবে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিটামিন C। সেটা হচ্ছে আপনি যখন উদ্ভিজ্জ প্রোটিন নেবেন তখন হচ্ছে এটার সাথে আপনাকে যদি কিছু পরিমাণ ভিটামিন C নেওয়া হয়, তাহলে কিন্তু আপনার অ্যাবজর্পশনের রেটটা বাড়ে। আর এমনিতে যখন আমাদের আয়রন ডেফিসিয়েন্সিটা চলে আসে, মানে রক্ত স্বল্পতা থাকে, তখন কিন্তু আমাদের শরীরেরই আয়রন গ্রহণের ক্ষমতাটা কিন্তু বেড়ে যায়।
তো আপনি হিম আয়রন ভালো দেখে যে শুধু গরুর মাংস খাসির মাংস থেকে নিবেন সেটা কিন্তু না, আপনাকে এই সবগুলো সোর্সই ব্যবহার করতে হবে, যাতে আপনি প্রতিদিন ওই 40 মিলিগ্রাম করে মানে ইয়াটা আয়রনের চাহিদাটা পূরণ করতে পারেন। হ্যাঁ? এবং সেই সাথে সাপ্লিমেন্টের সাথে আপনি ভিটামিন সি জাতীয় খাবার রাখতে পারেন, যাতে সাপ্লিমেন্টের অ্যাবজর্পশনটা ভালো হয়। খালি পেটে আয়রন সাপ্লিমেন্টটা নিলে সেটার অ্যাবজর্পশন ভালো হয়। তো যারা সকালে খালি পেটে খেতে পারেন না, তারা খাওয়ার 1-1.5 ঘন্টা পরে হচ্ছে আয়রনটা নিতে পারেন, তাহলে তাদের হচ্ছে ওই খালি পেটে খেলে যে বমি ভাব হয় সেটা আর হবে না। আর এরপরে যদি এর বেশি কমে যায়, হ্যাঁ, তখন কি করতে হয়, রক্ত স্বল্পতার একটা লেভেল আছে যে আপনার মনে করেন 8-9 হয়ে গিয়েছে, তখন আপনাকে আয়রন ইনজেকশন নিতে হবে, রক্ত গ্রহণ করতে হবে। 11 থাকলে 11-10 থাকলে তখন হচ্ছে খাবারের মাধ্যমে এটা পূরণ করা সম্ভব, কিন্তু যদি এটা আরো কমে যায় তখন হচ্ছে আপনাকে ইনজেকশন নিতে হবে এবং রক্ত গ্রহণ করতে হবে হচ্ছে যখন আপনার লেভেলটা 6-7-8 এরকম 6-7-এর দিকে চলে গেলে, তখন কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ করে আপনাদেরকে ব্লাড নিতে হতে পারে। সপ্তাহে 1-2 দিন আপনি লাল মাংসটা রাখতে পারেন, বাকি প্রত্যেকটা দিন কিন্তু কিছু না কিছু আয়রনের সোর্স আপনাকে খেতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যখন একটা আয়রনের সোর্স খাবেন বা সাপ্লিমেন্ট খাবেন, এর সাথে সাথে ক্যালসিয়াম যুক্ত খাবার, দুধ জাতীয় খাবার কিন্তু একসাথে খাবেন না। তাহলে দেখা যাবে কি যে আপনার আয়রনটা হচ্ছে আপনার শরীরে অ্যাবজর্ব হবে না। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এই যে এখানে নর্মাল রেঞ্জটা দিয়ে দেওয়া আছে 11.5 থেকে 12.5, কিন্তু প্রতি ট্রাইমেস্টার এটা কিন্তু চেঞ্জ হয়। ফার্স্ট ট্রাইমেস্টারে বলা হয় 11, সেকেন্ড ট্রাইমেস্টারে 10.5, এবার 11.5, এবং লাস্ট ট্রাইমেস্টারে 11.5। তো 11 হলে সেটা খাবারের মাধ্যমে আর যে 6-7 হলে সেটা রক্ত গ্রহণ করতে হবে। আপনি ডাক্তারের সাথে পরামর্শ করার মধ্যে কিন্তু প্রথম প্রিন্যাটাল ভিজিটে সিবিসি করতে দেয়, সেখানে কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণটা আসে, যাতে আপনি প্রথম থেকে সতর্ক হতে পারেন। কারণ আপনার যখন আয়রনের অভাব হবে, প্রথমে তো বাচ্চা ঠিক মতো পুষ্টি পাবে না, অক্সিজেন পাবে না। হ্যাঁ। তারপর হচ্ছে বাচ্চাটার ওজনে কম হতে পারে, বাচ্চাটা প্রিম্যাচিউর হতে পারে, মানে 36 সপ্তাহের আগে ডেলিভারি হয়ে যেতে পারে। আর যখন আপনার ডেফিসিয়েন্সি থাকে, অ্যানিমিয়া থাকে, তখন কিন্তু ডেলিভারির পরে হচ্ছে ব্লিডিং এর সম্ভাবনা অনেক বেশি থাকে আর কি। বাচ্চাটা আবার দেখা যায় কি যে মায়েদের ব্লিডিং অনেক বেশি হয়, পোস্টপার্টাম হেমারেজের সম্ভাবনা থাকে, আর বাচ্চা এনিমিক হতে পারে। এখানে একটা ছবিতে এই যে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকার ছবি দেওয়া আছে, এবং এর ভিতরে থাকে এই যে হিমোগ্লোবিন, একটু হচ্ছে আয়রন, আর গ্লোবিন যে পার্টটা সেটা হচ্ছে প্রোটিন। এর কাজ হচ্ছে আমাদের শরীরে অক্সিজেন সাপ্লাই করা। রক্ত স্বল্পতা কমানোর জন্য আপনাকে লাল মাংসগুলো সপ্তাহে 1 বা 2 দিন করে খেতে হবে। তারপর পাশাপাশি আয়রনের অন্যান্য সোর্স যেমন ডাল। ডাল, কলার ভুজা, কচু শাক, হ্যাঁ, এই ধরনের খাবারগুলো আপনাকে প্রতিদিন খেতে হবে। এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে রক্ত স্বল্পতার বিষয়ে?
এরপরে আমরা যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট নিয়ে আমাদের অনেক রকম প্রশ্ন থাকে যে সাপ্লিমেন্ট খাওয়া আসলে ঠিক হবে কিনা, সাপ্লিমেন্টের গুরুত্ব কতটুকু। অনেকে মনে করে যে সাপ্লিমেন্ট খেলে বাচ্চা বেশি বড় হয়ে যাবে কিনা, আবার অনেকে ভাবে কি যে আমরা খাবারের মাধ্যমে হয়তো পুরোটা পূরণ করতে পারবো, আমাদের আসলে সাপ্লিমেন্টের প্রয়োজন হবে না। হ্যাঁ, বাইরের দেশে সাপ্লিমেন্ট দেওয়া হয় না, এটা নিয়েও কিন্তু আমাদের একটা মানে কমপ্লেন থাকে যে ওদের দেশে তো সাপ্লিমেন্ট ছাড়াই হচ্ছে, আমাদের দেশে কেন সাপ্লিমেন্ট দরকার হবে। হ্যাঁ, এরকম কিন্তু একটা কমপ্লেন থাকে। তো বাইরের দেশের বিষয়টা হচ্ছে আমি বলি, ওদের দেশে কিন্তু হচ্ছে সব খাবারই ফর্টিফাইড থাকে। কিরকম? ওদের হচ্ছে আটাতে হচ্ছে ফলিক, তারপর হচ্ছে ফলিক অ্যাসিড, যেটা আটা, পাস্তা, সিরিয়াল, এগুলোতে কিন্তু ফর্টিফাই করে দেওয়া হয়। এই জন্য ওদের দেশে কিন্তু আলাদা করে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টটা নিতে হচ্ছে না। তারপর দুধে ভিটামিন এ, ডি, ই, কে এই ধরনের ফ্যাট সলিউবল ভিটামিন গুলো ফর্টিফাই করে দেওয়া হয়। তো আর এটা ছাড়াও উন্নত বিশ্বে কিন্তু প্রোটিন খাওয়ার রেটটা অনেক বেশি। তারা হচ্ছে আমাদের মতো এত কম প্রোটিন খায় না, তাদের প্রোটিন কনজাম্পশন রেটটা অনেক বেশি। এই কারণে হচ্ছে তাদের দেখা যায় যে ছোটখাটো সমস্যাগুলো হয় না, এনিমিয়া হয় না। তো যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন তাদের জন্য বলছি যে আপনারা চেষ্টা করবেন 3 মাস আগে থেকে ফলিক অ্যাসিডের যে সাপ্লিমেন্ট ওটা খেতে, এবং যদি সম্ভব না হয় কমপক্ষে 1 মাস আগে থেকে আপনি সাপ্লিমেন্টটা শুরু করবেন। আর ফলিটের অভাবে গর্ভের বাচ্চা যে একটা মারাত্মক রোগ হয় ফলিটের অভাবে, সেটা হচ্ছে যে তাদের মেরুদণ্ডটা গঠন হয় না এবং মেরুরজ্জুটা পিঠের বাইরে চলে আসে, থলে আকারে বের হয়ে আসে। এটা একটা মারাত্মক জন্মগত ত্রুটি, এটাকে স্পিনা বিফিটা বলা হয়। আবার যাদের ওজন একটু বেশি তাদের কিন্তু ফলিক অ্যাসিডের পরিমাণটা একটু বেশি লাগে। হ্যাঁ, নর্মালি আমাদের যতটুকু প্রয়োজন তার চেয়ে কিন্তু যাদের ওজন বেশি, তারপর যাদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু ফলিক অ্যাসিডটা একটু বেশি পরিমাণে লাগে। আর ফলেট জাতীয় খাবারটাও কিন্তু পাশাপাশি খেতে হবে। ফলেট আমরা কোথা থেকে পাবো? সবুজ শাকসবজি, ডাল, সাইট্রাস ফ্রুট, এগুলো একটু মনে রাখেন যেগুলো ফোলেটের উৎস, এবং এই খাবারগুলোকে কিন্তু আমাদের খেতে হবে। আর সাপ্লিমেন্টে খাবারের বিকল্প এটা কিন্তু আমি কখনোই বলছি না। হ্যাঁ, আপনি 30% হচ্ছে সাপ্লিমেন্টের উপর, বাকি 70% কিন্তু আপনার খাবার থেকে আসতে হবে। আপনি যদি 40 গ্রাম প্রোটিন খাবারের মাধ্যমে, 40 গ্রাম আয়রন খাবারের মাধ্যমে প্রোটিন পূরণ করতে পারেন, প্রোটিন সহ আর কি, এভাবে পূরণ করা যায়, তাহলে কিন্তু আপনার সাপ্লিমেন্ট লাগবে না। কিন্তু আপনি যদি প্রতিদিনই এটা পূরণ করতে হবে, আপনি যদি একদিনই না পারেন, একদিন পারলেন একদিন পারলেন না, একদিন খেলেন আর একদিন খেলেন না, এভাবে তো হবে না। হ্যাঁ, প্রেগনেন্সির সময় এভাবে আসলে হবে না। যে আয়রনের অভাবে আমাদের কি কি সমস্যা হতে পারে, যে তোমার বাচ্চাদের গ্রোথ রেস্ট্রিকশন হয়, বাচ্চার ওজনে কম হয়, মায়ের হার্ট, এবং সিভিয়ার কেস যেটাতে হয় যে মায়ের হার্ট ফেলিয়ার পর্যন্ত হতে পারে। তো আমার যাতে আয়রন লেভেলটা ঠিক থাকে, প্রথম থেকে যদি আমি খাবারের পাশাপাশি যদি আমার লেভেলটা কম হয় তখন আমি সাপ্লিমেন্ট নিই, তারপর হচ্ছে আস্তে আস্তে ট্রিটমেন্ট গুলোর দিকে যেতে থাকি, তাহলে কিন্তু আমার অবস্থাটা এতটা খারাপ হয় না। আয়রন সাপ্লিমেন্ট খেলে অনেকের হচ্ছে কোষ্ঠকাঠিন্য হয়, এই জন্য অনেকে খেতে চায় না। তো আপনার যাতে আয়রন সাপ্লিমেন্ট খেলে শরীর কষা না হয়, এই জন্য খাবারে প্রচুর পরিমাণে ফাইবার রাখতে হবে, এবং ফাইবারের সোর্স গুলো আমরা জানি শাকসবজি, তারপর আপনি এক্সট্রা করে চিয়া সিড, ইসুপ এগুলো খেতে পারেন, এবং পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। এবং আয়রন যাতে ভালোভাবে অ্যাবজর্পশন হয় এই জন্য ভিটামিন সি জাতীয় খাবার আপনি রাখবেন সাথে। যেরকম আপনি ডাল খেলেন, ডালের সাথে একটু করে লেবু খেলেন, হ্যাঁ, অথবা ধনে পাতা, কাঁচামরিচ, এগুলো থেকেও কিন্তু আমরা আয়রন পাই। পেয়ারা আয়রনের একটা ভিটামিন সি পাই। হ্যাঁ, ধনে পাতা, কাঁচামরিচ, এগুলো থেকে আমরা ভিটামিন সি পাই, এবং পেয়ারা কিন্তু একটা ভিটামিন সি এর ভালো সোর্স। ক্যালসিয়ামের চাহিদাটা কিন্তু আমাদের অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, নর্মালি যেটা থাকে হচ্ছে 600, সেটা হচ্ছে প্রেগনেন্সির সময় এসে 1000 হয়ে যায়। এবং এটা যদি আমরা প্রতিদিন খাবারের তালিকা থেকে দিতে না পারি, তখন কি হবে যে মায়ের হাড়টা আস্তে আস্তে ক্ষয় হবে, এবং মায়ের হাড় থেকে বাচ্চারা ক্যালসিয়াম নিতে থাকবে। তো পরে কি হবে, মায়ের হচ্ছে দীর্ঘমেয়াদী হাড় ক্ষয়ের সমস্যা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এই সমস্যাগুলো থাকে। এবং দেখা যায় কি যে শুধু নর্মাল ডেলিভারি, সি সেকশন, নর্মাল ডেলিভারি, সব ডেলিভারির পরে মায়ের কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এরকম একটা সমস্যা থাকে। তো এই যে ক্যালসিয়ামের অভাবে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, তো এখানে কিন্তু আপনাদের আহ, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার যাতে ডায়েটে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর এটা আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান আছে ক্যালসিয়ামের সাথে, সেটা হচ্ছে ভিটামিন ডি। হ্যাঁ, ভিটামিন ডি যেটা করে যে আমাদের শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা বাড়ায়, এবং এটা শুধু যে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়ায় তা না, ভিটামিন ডিটা কিন্তু আমাদের শরীরে একটা ভিটামিন হরমোনের মতো কাজ করে, ফার্টিলিটি হরমোন। আমাদের অনেকের দেখা যায় কি যে কনসিভ হয় না বা মিসক্যারেজ হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু চেষ্টা করবেন যে এই টেস্টটা করে দেখতে যে আপনার ভিটামিন ডিটা ঠিক মতো আছে কিনা। হ্যাঁ,
আর এই যে ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলোর অভাব হয়ে গেলে কি হয়, যে আমাদের প্রেগনেন্সিতে এমনিতে ওজনটা বেড়ে যায়, তো হাড়ের উপর হচ্ছে চাপ পড়ে। তো যখন চাপ পড়ে তখন হচ্ছে এই ব্যথাগুলো শুরু হয়ে যায় আরো বেশি করে, যে এই চাপটা হচ্ছে আমাদের হাড়গুলো নিতে পারে না। আবার অনেকের দেখা যায় কি যে ক্যালসিয়াম ভিটামিন ডি কম, তাহলে বাচ্চাটারও কিন্তু কম হয়ে যায়। জন্মের পর থেকে আমার বাচ্চা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকবে। আর মা হচ্ছে নিজের সমস্যাগুলো তো থাকে, মায়ের ছোটখাটো সমস্যা, পিঠে ব্যথা পেটে ব্যথা এগুলো নিয়ে কিন্তু মা জীবনটা পার করে দেয়। পায়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা এগুলো নিয়ে এরা কিন্তু মায়েরা জীবনটা ডিল করছে। কিন্তু যখন এই সমস্যাটা বাচ্চার হয়ে যায় তখন দেখা যাবে বাচ্চার দাঁতগুলো ঠিক মতো উঠছে না, ক্যালসিয়ামের অভাবে বাচ্চার পা বাঁকা হয়ে যাচ্ছে, ভিটামিন ডির অভাবে রিকেট রোগ হয়ে যাচ্ছে। মানে এরকম করে কিন্তু জিনিসটা খুব খারাপ হয়। ভিটামিন ডির অভাবে যে রিকেট হয় সেটাতে কি হয়, আপনার হাড়টা অনেক বেশি ভঙ্গুর টাইপের হয়ে যায়। তো এই এরকম সিভিয়ার লেভেলের সিভিয়ার কেসগুলো কিন্তু মায়ের ক্ষেত্রে না হলেও বাচ্চার ক্ষেত্রে কিন্তু হতে পারে। তো এই কারণে আপনাদের এই পুষ্টিগুলোর ব্যাপারে কিন্তু খুবই গুরুত্ব দিতে হবে, যে আমার বাচ্চার যাতে কোনো রকমের পুষ্টির অভাব না হয়। আর ভিটামিন ডি এর সোর্স আমরা জানি যে সূর্যের আলো। সূর্যের আলোতে ভিটামিন ডি আসলে থাকে না। আমাদের দেহে একটা 7 হাইড্রোক্সিকোলিক নামে একটা উপাদান থাকে, যেটা হচ্ছে সূর্যের আলোতে অ্যাক্টিভ হয়ে ভিটামিন ডি এর কাজ করে। একদম বিনামূল্যে আপনারা কিন্তু এই ভিটামিন ডি টা পেয়ে যাচ্ছেন। তো প্রতিদিন যদি 10টা 11টা থেকে 3টা এই টাইমের মধ্যে আপনি রোদে যেতে পারেন, সকালের রোদটা ভালো, কিন্তু যদি আপনি না পারেন তবুও চেষ্টা করবেন যে রোদে সরাসরি যেতে, যাতে আপনি ভিটামিন ডি টা ভালোভাবে পেয়ে যান। আর এছাড়া ভিটামিন ডি এর উৎস হচ্ছে ডিম, দুধ, তৈলাক্ত মাছ। হ্যাঁ, ইলিশ মাছ থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি। তো আপনি হচ্ছে এই খাবারগুলো খেতে পারেন। এগুলোতে ভিটামিন ডি তখনই পাবেন যে যখন এই প্রাণীগুলো হচ্ছে রোদে ঘুরবে। হ্যাঁ, এরা যদি রোদে না ঘুরে, আপনার গরুটার যে দুধটা আমরা খাচ্ছি সেই গরু যদি রোদে না যায়, তাহলে কিন্তু আমরা ভিটামিন ডি টা পাবো না। তো তাহলে আমরা ভিটামিন ডি, আপনার হাঁসের ডিম কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়, কারণ হাঁসকে কিন্তু বদ্ধ করে পালা যায় না, হাঁসকে কিছু সময়ের জন্য ছাড়তে হয়। তো আপনাদের যদি অ্যালার্জি না থাকে আপনারা হাঁসের ডিমটা খেতে পারেন। আর আপনারা চেক করতে হবে যে আপনার ভিটামিন ডি লেভেলটা আসলে কোথায় আছে, এবং চেক করে আপনি সাপ্লিমেন্টও নিতে হতে পারে। এবং সবচেয়ে ভালো হয় এই বিষয়গুলো প্রেগনেন্সির আগে যদি আপনি চেক করে নেন। হ্যাঁ, আর যে প্রেগনেন্সির আগে একটা আপনি প্রি প্রেগনেন্সি চেক আপে যেতে পারেন, সেখানে আপনার শরীরে সুগারের লেভেল, থাইরয়েড হরমোন, তারপর হচ্ছে ভিটামিন ডি এর লেভেল কতটুকু, আয়রন কতটুকু আছে, এই জিনিসগুলো কিন্তু চেক করে নিতে পারেন। এবং প্রথম থেকে যদি আপনি প্রিপারেশনটা নেন, তাহলে ইনশাআল্লাহ আপনার প্রেগনেন্সিতে তো কোনো সমস্যা হবে না, এবং আপনার বাচ্চারও কিন্তু পুষ্টির চাহিদা পূরণ হবে না। তো আপনাদের কাছে এখন একটা গল্প বলি সাপ্লিমেন্ট নিয়েই। যে এই যে উন্নত বিশ্বের সাথে যে আমাদের একটা ইয়া হলো, যে উন্নত বিশ্বে তো সাপ্লিমেন্ট ছাড়াই মানুষ করছে, আমাদের কেন সাপ্লিমেন্ট লাগবে। তো আমাদের সাপ্লিমেন্ট কেন লাগে সেটা বলছি। যে গল্পটা বললে আপনার হচ্ছে মাথায় থাকবে। আমার একজন ক্লায়েন্ট আপু ছিল, যে যার হচ্ছে একটা বেশ উন্নত বিশ্বে থাকতো এবং তাদেরকে কোন রকম সাপ্লিমেন্ট দেওয়া হয়নি। তো আপু হচ্ছে, ওইটা খুব ভালো একটা দেশ এবং সেখানে চিকিৎসা পদ্ধতিও খুবই ভালো। তো আপুকে হচ্ছে প্রথম থেকে বলা হয়েছে, আপুর আয়রন একটু কম ছিল, বলেছে যে আপনি হচ্ছে খাবারের মাধ্যমে আয়রনটা পূরণ করেন। হ্যাঁ, তো আপু চেষ্টা করেছে খাবারের মাধ্যমে আয়রন পূরণ করতে, কিন্তু আমরা যেহেতু বাঙালি, তো আমরা তো ওভাবে করে আয়রনটা মানে খাদ্যাভ্যাসে আমাদের আসলে পূরণ হয় না। বাঙালির আসলে খাদ্যাভ্যাসেই সমস্যা রয়েছে। তো দেখা গিয়েছে যে আপুর আয়রন লেভেলটা কোনোভাবেই পূরণ করা সম্ভব হয় নাই। তো পরবর্তীতে আপুর যখন আয়রন লেভেলটা অনেক বেশি কমে যায়, হিমোগ্লোবিন লেভেল কম আসছে, ওরা তো আবার প্রতি মাসে চেক করে, তখন হচ্ছে ওরা ইয়া দেয় হচ্ছে সাপ্লিমেন্ট দেয়। হ্যাঁ, সে ততদিনে হচ্ছে থার্ড ট্রাইমেস্টারে এসে হচ্ছে সাপ্লিমেন্টটা দেওয়া হয়। এবং দেখা যায় কি যে আপুর আর লেভেলটাও সেভাবে বাড়ে না, এবং বাচ্চাটার কিন্তু অ্যানিমিয়া হয়েছে, বাচ্চাটা ছোট থেকে অ্যানিমিয়া, ওজন বাড়ছে না, কারণ বাচ্চাটা নিয়ে কিন্তু ভোগান্তির শেষ নেই। তো আপনারা এই বিষয়গুলো মনে রাখবেন, যে এগুলো ছোট ছোট সমস্যা, মায়ের একটু মাথা ঘুরেছে আয়রন কম আছে কিছু হবে না মনে হয়, কিন্তু যখন এটা আপনার বাচ্চার ক্ষেত্রে হবে, তখন কিন্তু আপনার এটার সারা জীবন এটা একটা ভোগান্তি আপনার হবে। আর আমি একটা বিষয় দেখেছি যে আমরা মায়েরা, আমি নিজেও, যে আমার বাচ্চা আছে ছোট, যে ও যদি একদিন দুধ না খাওয়া, তখন আল্লাহ ও তো পুষ্টি পাবে না, ও একবেলা না খেলে আমার মাথা খারাপ হয়ে যায়। এবং অনেক মায়েরা আছেন যে এই কারণে বাচ্চাদের গায়েও হাত তুলি আমরা, যে তুমি কেন খাচ্ছ না। কিন্তু আমার যে পেটে বাচ্চাটা, তার এত গুরুত্বপূর্ণ একটা সময়, যে তার পুরো অর্গান গুলো ডেভেলপ হচ্ছে, ওই সময় যদি আমরা খাওয়া নিয়ে গাফিলতি করি বা না বুঝি বা না খাই, ভাবি যে এমনিতে হয়ে যাবে, সেটা তো আসলে মানে আমার মনে হয় যে এটা কোনো বুদ্ধির মানে কাজ হবে না। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করবেন যে আপনার বাচ্চারা যাতে পরিপূর্ণ পুষ্টিটা পায়, সেই অনুযায়ী আপনি ডায়েট চার্ট সাজাবেন, খাদ্য তালিকা রাখবেন, এবং সম্ভব হলে আপনি সাপ্লিমেন্টও নেবেন। হ্যাঁ, আপনার যখন প্রয়োজন হবে আপনি কি করবেন, সাপ্লিমেন্টেরও হেল্প নেবেন। আচ্ছা, আমি একটু গ্রুপে দেখে আসি, গ্রুপে প্রশ্ন। আচ্ছা, আয়রনটা কখন খেতে হবে?
আয়রনটা আপনি খালি পেটে সকালে খেতে পারেন, অথবা আপনি দুপুরের খাবারের পরে কিন্তু 1-1.5 ঘন্টা পরে আয়রনটা খেতে পারেন। আর হচ্ছে ক্যালসিয়ামটা হচ্ছে আপনি রাতে খাবারের পরে খেতে পারেন, বা সকালেও আপনি খেতে পারেন খাবারের পরে। ক্যালসিয়ামটা সবসময় খাবারের সাথে সাথে খাবেন, হ্যাঁ। ভরা পেটে হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশন ভালো হয়, আর আয়রন হচ্ছে খালি পেটে ভালো হয়। যদি এমন হয় আপনার পরপর আয়রন ক্যালসিয়াম খেতে হচ্ছে, 2-2.5 ঘন্টা গ্যাপে খাবেন। আরেকটা ইয়ার কথা আমার এখানে বলা হয়নি, সেটা হচ্ছে যে আহ, এটা যেহেতু চলে আসছে, কথাটা হচ্ছে ক্যাফেইনের ব্যাপারটা, হ্যাঁ। না আপু, আয়রন খাবার পরপরই খাবার খাওয়া যাবে না। আপনি আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে আয়রনটা খেতে পারেন, এবং আয়রন খাওয়ার পরপর ক্যাফিন খাওয়া যাবে না। আমরা ক্যাফিন পাই কোথা থেকে? কফি থেকে, চা থেকে, আর হচ্ছে চকলেট থেকে। এই ক্যাফিন জাতীয় খাবারগুলো কি করে? আমাদের হচ্ছে আয়রন অ্যাবজর্পশনে বাধা দেয়, হ্যাঁ, আর মিনারেলস গুলো কিন্তু শরীর থেকে বের করে দেয়। তো ক্যাফিনটা হচ্ছে যাদের চা কফি খাওয়ার খুব প্রেগনেন্সিতে ক্রেভিং থাকে, বা যারা সবসময় রেগুলার খেয়ে থাকেন, কফিটা একদমই অ্যাভয়েড করবেন। কারণ 1 কাপ কফি থেকে আমাদের হচ্ছে প্রেগনেন্সিতে হিসাব হচ্ছে 200 মিলিগ্রামের বেশি ক্যাফিন খাওয়া যাবে না। এর চেয়ে বেশি খেলে সেটা হচ্ছে আমাদের ব্লাডের মাধ্যমে বাচ্চার শরীরে চলে যায়, এবং বাচ্চার জন্য কিন্তু ক্যাফিনটা ক্ষতিকর। তো এদিকে হচ্ছে আমি যেটা বলছিলাম যে 200 বেশি খাওয়া যাবে না। 1 কাপ কফিতে 120-এর মতো থাকে, হ্যাঁ, 120 মিলিগ্রাম। তো আপনি 1 কাপ কফি খেয়ে ফেললে কিন্তু আপনি অনেকটা ক্যাফিন খেয়েছেন, এবং সেই সাথে যদি আপনি কখনো একটা দুটো চকলেট খেয়ে ফেলেন, তো আপনি চেষ্টা করবেন কফি না খাওয়ার। আর যদি চা খান, আপনি খাওয়ার পর পর কিন্তু চা খাবেন না। আপনি চেষ্টা করবেন যে 1-1.5 ঘন্টা পরে চা খেতে। হ্যাঁ, প্রতিদিন আপনি 1 কাপ করে চা খেতে পারেন। 1 কাপ চায়ে হচ্ছে 50 মিলিগ্রামের মতো ক্যাফিন থাকে, যেটা খুবই কম। 1 কাপ বা 2 কাপ খাওয়া যায়। তবে সেটা চেষ্টা করবেন কি, যে আপনার খাওয়ার 1-1.5 ঘন্টা পরে খেতে, হ্যাঁ, খাওয়ার সাথে সাথে আপনি চাটা খাবেন না। 1-1.5 ঘন্টা পরে খাবেন। এবং চায়ের একটা সমস্যা কি, চা হচ্ছে ডাইউরেটস, মানে আপনাকে বারবার বাথরুমে নিয়ে যাবে এবং আপনার শরীর থেকে ভিটামিন মিনারেলস বের করে দেয়। তো এই কারণে হচ্ছে চাটা কম খাওয়াই ভালো, এবং প্রেগনেন্সিতেও কম খাওয়া ভালো। 1 কাপ খেলে ইনশাল্লাহ অসুবিধা হবে না, যেহেতু এটা লিমিটের মধ্যে আছে। তবে এটা উপকারী না। সাপ্লিমেন্ট নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি পরবর্তী টপিকে যাই। আসলে সময় বেশি নেই। তো এখানে হচ্ছে আমাদের মারা যাদের একটু বিএমআই বেশি, যারা একটু স্থূল, তারা কি করবেন, কি ধরনের খাবার আপনারা অ্যাভয়েড করবেন? আপনারা হচ্ছে অধিক ক্যালোরি যুক্ত খাবারগুলো অ্যাভয়েড করবেন। কিরকম? তেলে ভাজা খাবার। একটা খাবারকে যখন তেলে ভাজা হয়, সেটা কিন্তু ক্যালোরি অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, হ্যাঁ। তেলে কিন্তু অনেক বেশি ক্যালোরি থাকে। 1 গ্রাম তেল থেকে কিন্তু আমরা 9 গ্রাম ক্যালোরি পাই, 9 কিলো ক্যালোরি। আবার ভিটামিন মিনারেলসও কিন্তু তেলে ভাজা খাবারে কম থাকে। যেহেতু ক্যালোরিটা অনেক বেশি বেড়ে যায়, সেই তুলনায় তো ভিটামিন মিনারেলসটা বাড়ে না। এই কারণে আপনি তেলে ভাজা খাবারগুলো অ্যাভয়েড করবেন। সেই সাথে ফ্যাটি ফুড, স্পাইসি ফুড, হ্যাঁ, ফাস্ট ফুড। ফাস্ট ফুডের কথা বলি, যে আমরা অল্প একটু খাবারে কিন্তু অনেক বেশি ক্যালোরি, এবং সেই তুলনায় ভিটামিন মিনারেল থাকে না। ফাস্ট ফুডের ক্যালোরি পুরাটাই আসে হচ্ছে চিনি, সস, চিজ এবং সিম্পল কার্বোহাইড্রেট থেকে। তো এই ফাস্ট ফুডটা আপনি এড়িয়ে চলবেন। আর এগুলোতে ট্রান্স ফ্যাট থাকে। ট্রান্স ফ্যাটটা হচ্ছে বাচ্চার শরীরে চলে যায়, এবং এটা বাচ্চার জন্য উপকারী না। বাচ্চার জন্য দরকার হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। তো ট্রান্স ফ্যাট থাকলে এটা হচ্ছে বাচ্চার শরীরে চলে যায়, বাচ্চা আবার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডটা তখন পায় না। এই জন্য আপনি হেলদি ফ্যাট গুলো খেতে পারবেন, কিন্তু এই মানে তেলে ভাজা খাবার, অতিরিক্ত ফ্যাটি খাবারগুলো আপনি খাবেন না। এবং সফট ড্রিঙ্কস হচ্ছে পুরোটাই চিনি। আর এখন তো বয়কট করার কথা বলা হচ্ছে, তো আমরা নাই বা খেলাম সফট ড্রিঙ্কস, কি দরকার সফট ড্রিঙ্কস খাওয়ার?
আপনার যদি খুব বেশি ইচ্ছা করে আপনি হচ্ছে পানিতে একটু জিরা দিয়ে জল জিরা টাইপের বানিয়ে খেতে পারেন, বা আপনি একটু বোরহানি খেতে পারেন, কিন্তু সফট ড্রিঙ্কস খাওয়াটা আসলে কোনো সময় কারোর জন্য ভালো না। হ্যাঁ, আপনারা হচ্ছে বেকড খাবারগুলো খেতে পারেন, বেকড খাবারে কিন্তু তেল কম লাগে, তো আপনারা বেকড খাবারগুলো খেতে পারেন। আর এই যে যে বললাম কম প্রসেস করা কার্বোহাইড্রেট, সাদা চালের জায়গায় লাল চালের ভাত, লাল আটা রুটি এগুলো খাবেন। এখন আপনি মনে করেন যে এমন একটা পরিস্থিতিতে আছেন আপনার পক্ষে হচ্ছে লাল চাল লাল আটা এগুলো খাওয়া সম্ভব হচ্ছে না, তখন কিন্তু আপনাকে কম আপনি সাদা চালই খাবেন কিন্তু কম পরিমাণে খাবেন, আপনি খুব বেশি পরিমাণে খেতে পারবেন না, আপনাকে পোর্শনটা কন্ট্রোল করতে হবে। এবং আপনি যখন খাবেন আপনার খাবারে কার্বোহাইড্রেটের সাথে সাথে যদি প্রোটিন ফ্যাট এই সোর্স গুলো একসাথে থাকে, যে আমি যে ছোট উদাহরণ দিয়েছিলাম যে একটু মুড়ির সাথে আপনি যদি একটু ডাল নেন, হ্যাঁ, সাথে একটু আবার একটু শশা থাকে, হ্যাঁ, আবার একটু সরিষার তেল নিলেন অল্প পরিমাণে, তাহলে এই খাবারটা খেলে কিন্তু আপনার সেরকম স্পাইক হবে না, হ্যাঁ, সুগার স্পাইকটা হবে না, আপনার পেটটা ভরা থাকবে, হ্যাঁ, অনেকক্ষণ ধরে। কিন্তু আপনি যদি শুধু মুড়ি 2 বাটি খেয়ে ফেলেন তাহলে আপনার শরীরে শুধু সুগার গেল, ভিটামিন মিনারেল সে পর্যন্ত গেল না, একটু পরে আবার ক্ষুধা লাগবে, আবার খেতে হবে। তো এভাবে করে প্রত্যেকবার খাবারের প্লেটে দিয়ে খেয়াল রাখবেন যে আপনার প্লেটে সব ধরনের খাবার আছে কিনা, প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট সবগুলো খাবার আপনি ঠিক মতো খাচ্ছেন কিনা। আর মা যখন স্থূল হয় মায়ের কিন্তু কিছু প্রবলেম বেড়ে যায়, যেমন মায়ের হেলদি প্রেগনেন্সি থেকে এটা কিন্তু রিস্কি প্রেগনেন্সির দিকে চলে যায়, মায়ের ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা বাড়ে, উচ্চ রক্তচাপ, প্রিএক্লেমশিয়া এগুলোর ঝুঁকি কিন্তু বেড়ে যায়। তারপরে যখন এরকম সমস্যা হয় তখন দেখা যায় কি যে প্রিম্যাচিউর লেবার হয়। প্রিম্যাচিউর লেবার মানে কি 36 সপ্তাহের আগে ডেলিভারি হয়ে যাওয়া। 36 সপ্তাহের আগে ডেলিভারি হয়ে গেলে কিন্তু বাচ্চার লাংসটা সবসময় ম্যাচিউর নাও থাকতে পারে, তখন কিন্তু আবার এনআইসিইউ তে রাখার প্রয়োজন পড়তে পারে। তারপর ম্যাক্রোসোমিয়া মানে বাচ্চাটা অনেক বেশি মোটা হয়ে যায়, 4 কেজি 5 কেজি পর্যন্ত ওজন হতে পারে, বাচ্চার শরীরে অনেক বেশি ফ্যাট জমে যায়, এবং এই বাচ্চা তো আসলে নর্মাল ডেলিভারিতে ডেলিভারি করা সম্ভব না। হ্যাঁ, সিজারিয়ান সেকশনের সম্ভাবনাটা তখন অনেক বেড়ে যায়, সিজারিয়ানই করতে হয়, 4-5 কেজির বাচ্চা আসলে ভাবে নর্মাল ডেলিভারিতে হয় না, এবং বাচ্চাগুলো দুর্বল থাকে, তাদের ফিটাল ডিস্ট্রেস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো ওজন আপনারা সর্বোচ্চ 8 কেজি বাড়ালেই ভালো হয়। এবং আপনারা যেটা করবেন খাওয়া দাওয়া কন্ট্রোল করার পাশাপাশি আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, কারণ প্রেগনেন্সিতে আমরা ইনঅ্যাক্টিভ থাকার কারণে কিন্তু ওজনটা অনেক বেশি বেড়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন যে প্রেগনেন্সির সময় যে সেফ এক্সারসাইজ গুলো আছে, প্রিনাটাল এক্সারসাইজ গুলো আপনাদের সামনে দেখিয়ে দেওয়া হবে। আর হাঁটাহাঁটিটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে মানে সবার জন্য এটা, আপনারা যে কেউই হাঁটাহাঁটি করতে পারেন, আপনি যদি হাঁটাহাঁটি করেন ঘরের নিত্যদিনের কিছু কাজ করেন তাহলে কিন্তু আপনার এভাবে করে আপনার ওজনটা বাড়বে না। হ্যাঁ, আর ওই যে খাবারের ক্ষেত্রে তো আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে, সেই সাথে যেগুলো বাচ্চার প্রয়োজন সেই খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করলে হবে না, সেগুলো কিন্তু আপনাকে খেতে হবে। তারপর হচ্ছে মা যদি ক্ষীণকায় হয় মানে কারো যদি বিএমআইটা কম থাকে, আন্ডারওয়েট থাকে, অনেকে আছে জেনেটিক্যালি শুকনা, তাদের বাবা মা শুকনা তারা শুকনা, এবং এটা যদি এমন হয় যে তাদের কোনো পুষ্টি ঘাটতি নেই তাহলে কিন্তু ঠিক আছে, হ্যাঁ, ক্ষীণকায় হলে তাদের চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যদি দেখা যায় যে তার পুষ্টির ঘাটতি, তার অ্যানিমিয়া, তার ভিটামিনের ডেফিসিয়েন্সি, সেগুলো কিন্তু বাচ্চার উপরও প্রভাব পড়বে, তাদের বাচ্চাদের ওজনটা কম হতে পারে। হ্যাঁ, তো অপুষ্টিজনিত কারণে যদি হয় সেটা হচ্ছে তারপর দেখা যায় কি যে লেবার এসেছে, ন্যাচারালি লেবার এসেছে কিন্তু প্রোগ্রেস করছে না, বা মায়ের হচ্ছে সেরকম স্ট্যামিনা নাই, অনেকক্ষণ হওয়ার পরে মা বলছে যে না আমি আর পারছি না, এখন আমাকে সি সেকশন করায় দাও, আমার কোনো এনার্জি নাই, বা পুশিং এর সময় মায়ের এনার্জি থাকে না, এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। তো তাদের ন্যাচারাল ডেলিভারি হয়, অনেকেরই হয়, যে আপনি ক্ষীণকায় হলে যে আপনি ভয় পেয়ে যাবেন যে না আমি তো অনেক দুর্বল, এরকম না, আপনি চেষ্টা করবেন খাওয়া দাওয়া করার, আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াবেন যাতে আপনি স্ট্যামিনাটা ধরে রাখতে পারেন। এবং আপনি খাওয়ার ক্ষেত্রে যেটা রাখবেন যে সেটা হচ্ছে আপনার খাবারে ক্যালোরিটা আপনি বাড়ানোর চেষ্টা করবেন, কেমন আপনি দুধ ডিম দিয়ে পুডিং খেতে পারেন, হ্যাঁ, দুধ ডিম পুডিং এর ক্যালোরিটা বেশি থাকে। তারপর হচ্ছে আপনি খাবারে মনে করেন যে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এগুলো যাতে আপনার কার্বোহাইড্রেটের পরিমাণ কিছুটা বেশি বা ফ্যাট যদি কিছুটা বেশি হয় সেটা অসুবিধা নেই, এবার প্রোটিনটা আপনাকে ঠিকঠাক মতো খেতে হবে, শাকসবজি পানি এগুলো সবকিছু কিন্তু প্রেগনেন্সির সময় মেনটেন করতে হবে। আপনি চেষ্টা করবেন যে 2 বেলা যে নাস্তা সেটা যাতে একটু ভারী নাস্তা হয়, কেমন আপনি ছোলা ভুনা খেতে পারেন, এটা প্রোটিনের সোর্স, সেই সাথে কিন্তু ভালো, আপনার পেটটাও ভরবে। তো আপনারা যারা ক্ষীণকায় এবং একসাথে বেশি পরিমাণে খেতে পারেন না, সারাদিনে আপনারা 5 ভাগে ভাগ করে অল্প অল্প করে খাবেন। হ্যাঁ, নাস্তা আপনি যদি ছোলা রাখেন বা পাস্তা রাখতে পারেন, অনেকগুলো সবজি এবং চিকেন বা এগ দিয়ে আপনি এটা রান্না করে রাখলেন, এবং আপনার যখন ক্ষুধা লাগলো আপনি বের করে খেলেন, এভাবে করে কিন্তু আপনারা খেতে পারেন। আচ্ছা, স্তন্যদানকালীন মায়ের ডায়েট মানে ল্যাকটেটিং মায়ের যে ডায়েটটা, আপনারা একটা জিনিস খেয়াল করেন এখানে, যে এনার্জির পরিমাণটা কিন্তু বেশি, হ্যাঁ, 2600 কিলোক্যালোরি, প্রোটিনের পরিমাণটা বেশি 65 মিলিগ্রাম, আয়রনের পরিমাণ বেশি 30 মিলিগ্রাম, তারপর হচ্ছে ক্যালসিয়ামটা 1500, এটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ,
আমরা দেখা যায় কি যে মায়েরা মোটামুটি প্রেগনেন্সির সময় সচেতন, আমি কি খাচ্ছি না খাচ্ছি আছে এটা তো দরকার, কিন্তু ডেলিভারি হয়ে গেলে না পুরো ফোকাসটা বাচ্চার উপর চলে যায়, তখন আর কেউ নিজেদের খাওয়ার কথা মনে রাখে না। কিন্তু প্রেগনেন্সির চেয়ে দেখেন ল্যাকটেশনের সময় কিন্তু সবকিছু বেশি পরিমাণে লাগছে, আয়রনটা একটু কম, কারণ আয়রনটা ওভাবে মানে ব্রেস্ট মিল্কের মাধ্যমে বাচ্চার শরীরে যায় না, বাচ্চা কিন্তু মায়ের শরীর থেকে একটা স্টোরড আয়রন নিয়ে আসে এবং সেটা তাকে 6 মাস পর্যন্ত সাপোর্ট দেয়। তো এই কারণে হচ্ছে আয়রনটার পরিমাণ বেশি না। তো আপনি যদি ঠিক মতো না খান কি হবে, প্রথমত হচ্ছে ডেলিভারির পরে যে আমাদের একটা সুস্থ হিলিং এর একটা প্রয়োজন আছে, আমাদের যে প্লাসেন্টাটা আমাদের জরায়ুতে লাগানো থাকে সেটা কিন্তু যখন ডেলিভারি হয় এখানে একটা ঘায়ের মতো থাকে, যে একটা ব্লিডিং স্পট। তো সেটা যাতে হিল হয় এই জন্য কিন্তু আপনাকে প্রোটিন এবং ভিটামিন সি খাদ্য তালিকায় রাখতে হবে। অনেকে বলে কি বাবু হওয়ার পরে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না, এরকম নানান রকম বিধিনিষেধ ধরিয়ে দেয়। কিরকম আবার বলে যে বাচ্চাদের যখন পায়খানাটা একটু পাতলা হয় তখন বলে না তোমার খাবারের জন্য হচ্ছে, মাকে বলে যে তোমার দুধ খাওয়া যাবে না, তারপর হচ্ছে প্রোটিন জাতীয় খাবার অনেকে বন্ধ করে দেয়। এবং আমি এমনও শুনেছি যে গ্রাম অঞ্চলে হচ্ছে শুকনা শুকনা ভর্তা দিয়ে ভাত খাওয়া যাতে বাচ্চার পায়খানা টাইট হয়। আসলে বাচ্চার পায়খানা তো এরকমই হবে, নরমই হবে, না হলে পড়বে কিভাবে, ও তো শুয়ে শুয়ে পটি করে তাই না, শুয়ে পটি করলে বুকের দুধে লাক্সেটিভ থাকে, এই কারণে হচ্ছে ওর পটিটা এরকম নরম হয়। আপনারা এই ধরনের কুসংস্কারে যাবেন না, আপনারা শুধু অ্যালার্জি জনিত খাবারগুলো অ্যাভয়েড করতে পারেন। এছাড়া আপনি সব ধরনের খাবার, ডিম দুধ মাছ মাংস এবং ডেলিভারির পর বেশি করে প্রোটিন এবং ভিটামিন সি জাতীয় খাবারটা খেতে হবে যাতে আপনার হিলিংটা ভালোভাবে হয়। আর পরবর্তী সময় বুকের দুধটা কিন্তু আমরা যে খাবারগুলো খাই সেটা থেকেই প্রসেস হয়ে তৈরি হয়। হ্যাঁ, বুকের দুধটা আপনি যদি ঠিক মতো প্রোটিন না খান আপনার দুধে প্রোটিনের পরিমাণ কম থাকবে। আমি হচ্ছে ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের একজন প্রফেসরের একটা ভিডিও দেখছিলাম, যে ওখানে প্রফেসর খুব আক্ষেপ করে বলছে যে আমাদের দেশের মায়েদের দুধেও প্রোটিনের পরিমাণ কম, মানে আমাদের দেশের মানুষ তো প্রোটিন কম খাই, মায়ের দুধেও প্রোটিনটা থাকে না। তো এটা যদি আপনার না থাকে তাহলে আপনার বাচ্চাটা তো প্রোটিনটা কম পাচ্ছে, তারপর ক্যালসিয়ামটা যদি আপনি ঠিক মতো না খান আপনার একটু তখনও কিন্তু একটা সাপ্লিমেন্টের সাপোর্টের দরকার পড়ে। কারণ 1500 মিলিগ্রাম আপনি 1.5 লিটার দুধ কি কারো পক্ষে খাওয়া সম্ভব? এভাবে তো আমার মনে হয় না যে কেউ খেতে পারে। তো তখন দেখা যায় যে বাচ্চাদের ক্যালসিয়াম কম থাকে এবং বাচ্চাদের দাঁত হাড়টা ঠিকভাবে গঠিত হয় না, বাচ্চা হাঁটতে পারে না সময় মতো। হ্যাঁ, দাঁতের দেখা যায় কি যে ছোট বেবি দাঁত গুলো সব পোকায় ধরে গেছে, এটা ক্যালসিয়ামের অভাব ছিল ছোটকালে বা ভিটামিন ডি এর অভাব ছিল। তো যে মায়েরা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তারা অন্তত কমপক্ষে এই ডায়েটটা কমপক্ষে 6 মাস পর্যন্ত একটু মেনে চলার চেষ্টা করবেন, না হলে আপনার শরীরে যে ঘাটতিটা হয়ে যাবে সেটা কিন্তু পরবর্তীতে আর পূরণ করতে পারবেন না। হ্যাঁ, এবং আপনার বাচ্চারও তো ঘাটতি থেকে যাবে, যে আপনার বাচ্চাকে আপনি ঠিকই বুকের দুধ খাওয়াচ্ছেন কিন্তু বাচ্চাটা প্রপারলি পুষ্টি পাচ্ছে না, বাচ্চার অভাব থেকে যাচ্ছে। আচ্ছা আপুরা, আমি এখন আপাতত কিছু প্রশ্ন নিচ্ছি না, আমি আবার শেষে প্রশ্ন নিব। আচ্ছা, আমি অ্যাক্টিভিটি প্রশ্নে আসছি, ওই প্রসঙ্গে আমি আলোচনা করব। তো আচ্ছা, গর্ভকালীন শারীরিক অ্যাক্টিভিটি গুলো কি কি আপনি গর্ভকালীন আগে, অনেকে থাকে না আমরা যে এক্সারসাইজ করে বিভিন্ন রকম অ্যারোবিক্স করে তারপর হচ্ছে যোগা করে, আপনি আগে যে ধরনের এক্সারসাইজে অভ্যস্ত ছিলেন সেগুলো কিন্তু আপনি সবই প্রেগনেন্সির সময় করতে পারবেন, কিন্তু সরাসরি পেটে চাপ লাগিয়ে এই ধরনের এক্সারসাইজ গুলো করা যাবে না। আপনি সিঁড়ি বেয়ে উঠানামা, হাঁটাহাঁটি, হ্যাঁ, এবং এই হাঁটাহাঁটিটা এমন না যে আপনি খুব জোরে জোরে দৌড়াই আসতে হবে বা আপনি অনেকক্ষণ হাঁটবেন, এরকম না, আপনি কিন্তু হাঁটার মাঝখানে রেস্ট নিতে পারেন, হ্যাঁ রেস্ট নিয়ে নিয়ে হাঁটবেন। আর আপনার কিছু ক্ষেত্রে হচ্ছে এগুলো একটু নিষেধ থাকে, যেমন আপনার যদি আগে অনেকবার মিসক্যারেজ হয়ে থাকে, হ্যাঁ, অথবা ব্লিডিং এর কোনো সমস্যা থাকে, তারপর হচ্ছে আপনার প্লাসেন্টাটা লো লাইন প্লাসেন্টা থাকে অনেকের ক্ষেত্রে, তাদের কিন্তু হার্টের ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকে। আর যেটা করা যাবে না, ভারী কিছু উঠানো যাবে না। আমরা কিন্তু দেখা যায় যে অনেক সময় মেয়েরা ভারী পাতিল উঠিয়ে ফেলি, পানির পাতিল বা বালতি হচ্ছে অনেক সময় উঠিয়ে ফেলি, এটা করা যাবে না। আর আপনি হচ্ছে ওই যে খুব বেশি এক্সারসাইজ করে টায়ার্ড হয়ে যাবেন, এটা প্রেগনেন্সিতে করা যাবে না। হ্যাঁ, প্রেগনেন্সিতে আমাদের ব্লাড সুগার লেভেলটা মোটামুটি নর্মাল রেঞ্জে রাখতে হয়, খুব বেশি বেড়ে যাওয়া খুব বেশি কমে যাওয়া এর কোনোটাই কিন্তু আমাদের জন্য ভালো না। তো এই জন্য আপনি অনেক টায়ার্ড হয়ে যাবেন এমন এক্সারসাইজ করবেন না। অল্প অল্প প্রিনাটাল এক্সারসাইজ গুলো কিন্তু খুব সহজ এক্সারসাইজ এবং এগুলোতে এত বেশি কষ্ট হয় না, এবং যেই এক্সারসাইজ করতে আপনার ডিসকমফোর্ট হবে সেটা কিন্তু করার প্রয়োজন নেই। তো চেষ্টা করবেন যে সবাই গর্ভকালীন সময়ে অ্যাক্টিভ থাকতে। সারাদিন যদি শুয়ে বসে থাকি, এরকম এক ক্যাটাগরি আছে, আমি সবার কথা বলছি না যে প্রেগনেন্ট হয়েছি মানে এখন শুয়ে থাকতে হবে আর উঠবো না বিছানা থেকে, এবার একেবারে বাবু বের হইলে তারপরে উঠবো। তো তাদের ক্ষেত্রে কিন্তু ওজনটা অনেক বেশি বেড়ে যেতে পারে। হ্যাঁ, যদি কোনো শারীরিক সমস্যা না থাকে আপনারা চেষ্টা করবেন যে প্রেগনেন্ট সময় অ্যাক্টিভ থাকার জন্য। আচ্ছা, এখন আমি একটা খুব গুরুত্বপূর্ণ টপিকে কথা বলবো, সেটা হচ্ছে
গর্ভকালীন উচ্চ রক্তচাপ। তো গর্ভকালীন উচ্চ রক্তচাপ হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, আরেকটা হচ্ছে প্রি এক্লেম্পসিয়া। হ্যাঁ, একটু ভালো করে বুঝেন যে দুটো কিন্তু দুরকম। আমাদের কিন্তু 20 সপ্তাহের পর থেকে একটু চেক করতে হবে নিজেদের থেকে। আমরা যখন মানে প্রিনেটাল চেক আপে যাই, ডাক্তার দেখাই, তখন কিন্তু আমাদের একবার করে ব্লাড প্রেশারটা চেক করা হয়। তো অনেকে আছে, আমি শুনেছি যে কখনোই ডাক্তারের চেক আপে যায় না, 5 মাসের সময় বলে যে আমি চেক আপে যাইনি, এখন পর্যন্ত কোনো অসুবিধা হবে কিনা। দেখেন, আপনার যদি ব্লাড প্রেশারটা বেশি থাকে সেটা তো অবশ্যই অসুবিধা হবে, আপনার যদি অ্যানিমিয়া থাকে অবশ্যই অসুবিধা হবে। আপনারা 12 সপ্তাহের মধ্যে কিন্তু অবশ্যই প্রথম গর্ভকালীন চেক আপে যাবেন। হ্যাঁ, তো ওখানে গেলে আপনার ব্লাড প্রেশারটা দেখা হয়, অথবা 20 সপ্তাহের পরে যদি কখনো আপনার মাথাটা খুব ঘোরায়, মাথা ব্যথা করে, ঘাড়ে ব্যথা করে, তখন কিন্তু আপনি একটু চেক করে দেখতে পারেন যে আপনার ব্লাড প্রেশারটা কেমন আছে। আর আপনার যদি গর্ভকালীন মানে হাইপার টেনশন যেটাকে বলে সেটা হয়, সেটার ক্ষেত্রে যেটা হবে যে আপনার শুধু ব্লাড প্রেশারটাই বাড়বে। আর প্রিএক্লিমশিয়া যদি হয়ে যায়, তখন যেটা হয় যে আপনার প্রোটিন যাবে আর কি, ইউরিনের সাথে প্রোটিন আসবে, দেখা যাবে যে আরো কিছু সিমটম থাকে প্রিএক্লিমশিয়ায়, যেমন আপনার সারা শরীরে পানি চলে আসতে পারে, হ্যাঁ, চোখে ঝাপসা দেখতে পারেন। হ্যাঁ, এটা কারো কারো প্রিএক্লিমশিয়ার ক্ষেত্রে হয়। প্রিএক্লিমশিয়া হচ্ছে একটা গর্ভকালীন মানে মারাত্মক রোগের আগের একটা অবস্থা। হ্যাঁ, আপনার প্রিএক্লিমশিয়া হয়ে গেলে যে আপনার এক্লিমশিয়া হবে এমন না, এক্লিমশিয়া হচ্ছে মারাত্মক খিচুড়ি। তো প্রিএক্লিমশিয়া থেকে কোনো কোনো সময় এক্লিমশিয়াটা এসে যেতে পারে, এই কারণে হচ্ছে যাদের প্রিএক্লিমশিয়া তাদেরকে কিন্তু খুব সতর্ক হতে হবে। এটা থেকে বাঁচার কোনো উপায় নেই প্রিএক্লেমশিয়া হলে। আসলে হলে তো বাঁচার উপায় নেই, বা আপনি খুব সাবধানে থাকবেন। হলে যে খুব খারাপ হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না। এরকম যদি কারো ধরা পড়ে, কারো যদি ব্লাড সুগার লেভেলটা বেড়ে যায়, কারো যদি হাইপার টেনশন ধরা পড়ে প্রেগনেন্সিতে, আমরা কিন্তু খুব মানসিক ভাবে ভেঙে পড়ি যে না এখন কি হবে, মা আমার কেন এরকম হলো। বুড়ো মানুষদের প্রেশার বাড়ে, বা যারা বয়স্ক আছেন তাদের হচ্ছে ডায়াবেটিসটা বাড়ে, তারা ইনসুলিন নেয়, আমরা কেন এরকম এই পরিস্থিতিতে আসলাম, এরকম না খুব টেনশন হয়ে যায়। আবার অনেকে মনে করেন যে হাইপার টেনশনের মেডিসিনটা খাবো কিনা বা ইনসুলিনটা নিবো কিনা। দেখেন, আপনার ব্লাড সুগার লেভেল, তারপর ব্লাড প্রেশারের লেভেলটা যদি বেশি থাকে, ওইটা বাচ্চার জন্য বেশি ক্ষতিকর। হ্যাঁ, ইনসুলিনটা নিয়ে যদি আপনি আপনার এটা নর্মাল রাখেন, হ্যাঁ, সেটা তো ক্ষতিকর না, কিন্তু তার চেয়ে বেশি ক্ষতিকর হবে আপনার সুগারটা যদি অনেক বেশি আনকন্ট্রোল থাকে। হ্যাঁ, তখন কিন্তু মারাত্মক ক্ষতি হয়। প্রেশারের ক্ষেত্রেও সেরকম, যে আপনার ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, প্রথমে যদি একদিন হঠাৎ করে দেখেন যে ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে, সাথে সাথে যে আপনার প্রিএক্লেমশিয়া হয়েছে বা হাইপার টেনশন হয়ে গিয়েছে, এটা কিন্তু বলা যায় না। আপনি হচ্ছে সকালবেলা খালি পেটে 3 দিন মেপে দেখবেন যে আপনার ব্লাড প্রেশারটা আসলে বেশি দেখাচ্ছে কিনা। অনেক সময় কম ঘুম হলে বা আমরা যদি স্ট্রেস থাকি, তখন কিন্তু প্রেশারটা বেড়ে যেতে পারে। আর আপনার প্রেগনেন্সি শুরু থেকে যদি আমরা প্রোটিন ইনটেকটা ভালো হয়, তাহলে কিন্তু প্রিএক্লেমশিয়ার ঝুঁকিটা কমে যায়। এটা গবেষণায় বলা হয়েছে যে পর্যাপ্ত প্রোটিন থাকলে ডায়েটে প্রিএক্লেমশিয়ার ঝুঁকি কমে যায়। আপনারা বলেন তো, পর্যাপ্ত প্রোটিন মানে কি, কত গ্রাম করে প্রোটিন খেতে হবে? হ্যাঁ, 80 গ্রাম প্লাস প্রোটিন খেতে হবে আপনাদের, তাহলে বলা হয় যে পর্যাপ্ত প্রোটিন। 80 গ্রাম বা কমপক্ষে 60 গ্রামের চেয়ে বেশি, এবং 80 গ্রাম হলে ভালো হয়। আর প্রিএক্লেমশিয়া বিষয়টা শিওর হওয়ার জন্য ইউরিনের একটা টেস্ট করা হয়, সেখানে হচ্ছে ইউরিনের সাথে প্রোটিন যখন যায়, তখন হচ্ছে বিষয়টা প্রিএক্লেমশিয়া। তো আপনার যদি এরকম কোনো সমস্যা ধরা পড়ে, আপনারা কি করবেন? হ্যাঁ, অনেকে ভাবে যে আমার প্রেশার বেড়ে গিয়েছে বা আমার এক্লেমশিয়া, আমি হচ্ছে আর কোনো ধরনের খাবার দাবার খাবো না, আমি ডিম খাওয়া বন্ধ করে দিব, আমি মাছ মাংস খাওয়া বন্ধ করে দিব, তাহলে আমার প্রেশার কমে যাবে। গর্ভকালীন প্রেশারটা কিন্তু এরকম না। হ্যাঁ, আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া এরকম সব খাবার দাবার বন্ধ করে দিয়ে বসে থাকবেন না, তাহলে কিন্তু আপনার বাচ্চার পুষ্টির অভাব হয়ে যাবে। এবং আপনার অতিরিক্ত কোনো কিছু খাবেন না, অতিরিক্ত লবণ খাবেন না, কিন্তু পর্যাপ্ত যেটুকু খাওয়া প্রয়োজন বা প্রোটিনটা যাতে পর্যাপ্ত থাকে আপনার ডায়েটে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। গর্ভকালীন উচ্চ রক্তচাপ বা প্রিএক্লেমশিয়া কিন্তু নর্মাল সময়ের উচ্চ রক্তচাপের মতো না। এবং ডাক্তারের পরামর্শ মতো অবশ্যই ওষুধ খেতে হবে, এবং সবসময় একটু চেক করতে হবে যে আপনার ব্লাড প্রেশার লেভেলটা কিরকম আছে। আচ্ছা, আপনাদের যখন প্রি এক্লেমশিয়া থাকে এবং সেটা যখন এক্লেমশিয়ার দিকে চলে যায়, তখন কিন্তু কিছু সাইন সিমটম থাকে, এবং এগুলোকে বলা হচ্ছে বেশিরভাগই হচ্ছে গর্ভকালীন বিপদ চিহ্নের মধ্যে চলে এসেছে। যেমন আপনার যদি প্রচন্ড মাথা ব্যথা থাকে, মনে করেন আপনার প্রি এক্লেমশিয়া বা গর্ভকালীন একটা হাইপারটেনশনটা বেশি ছিল, 130/100 বা এরকম ছিল, 130/90 এর চেয়ে বেশি ছিল, তখন যদি এই সিমটমের এক একটা দেখা যায়, তখন সেটাকে একটা বিপদ চিহ্ন হিসেবে ধরা হয়। যেমন আপনি চোখে ঝাপসা দেখছেন, বা উপরের পেটে আপনার প্রচন্ড ব্যথা এবং ব্যথাটা কোনোভাবে কমছে না,
অথবা হঠাৎ করে সকালবেলা দেখলেন আপনার সারা শরীরে হাত পায়ে ফুলে পানি চলে আসছে, আপনার আগে চুড়ি আংটি এগুলো কেমন টাইট হয়ে গিয়েছে, হ্যাঁ, অথবা স্যান্ডেলটা, এটা বোঝা যায় পায়ে পানি আসলে যে স্যান্ডেলটা পায়ে ঢুকছে না। তো আবার এমন হতে পারে যে আপনি প্রস্রাব করতে পারছেন না, হ্যাঁ, আপনি ওয়াশরুমে যাচ্ছেন আপনার প্রস্রাব করছে না, অথবা আপনি একদমই ঘুমোতে পারছেন না, অথবা হঠাৎ করে অনেকটা ওজন বেড়ে গিয়েছে, এই সিমটম গুলো যদি দেখা যায় তাহলে হচ্ছে আপনাকে খুবই সতর্ক হতে হবে। এবং সেই সাথে যদি আপনার ব্লাড প্রেশার লেভেলটাও বেশি থাকে, তখন কি করবেন আপনারা? সাথে সাথে কি ছুটাছুটি করে ডাক্তারের কাছে চলে যাবেন? না, আগে হচ্ছে আপনি ঠান্ডা মাথায় বসবেন, বাম কাতে শুয়ে রিল্যাক্স হয়ে আগে আপনার ব্লাড প্রেশারটা দেখবেন যে এটা কি 140/90 এর নিচে আছে কিনা। যদি ব্লাড প্রেশারটা নিচে থাকে তাহলে আপনি একটু রিল্যাক্স হবেন বা পরবর্তীতে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। যদি এর চেয়ে বেশি বেড়ে যায় তাহলে কিন্তু সরাসরি ডাক্তারের কাছে চলে যেতে হবে ইমার্জেন্সিতে, এবং সেখানে গেলে আপনার প্রস্রাব পরীক্ষা, লিভার ফাংশন টেস্ট, কালার ডপলার টেস্ট, এই ধরনের বিভিন্ন রকম পরীক্ষা করা হবে। এবং সেই সাথে সবসময় বাচ্চার মুভমেন্টটা কাউন্ট করতে হবে। বাচ্চার মুভমেন্ট যদি না পান, দেখা যাচ্ছে যে অনেক সময় হয়ে গিয়েছে আপনি বাচ্চার মুভমেন্ট পাচ্ছেন না, হ্যাঁ, তখনও কিন্তু আপনার হয়তো ইমার্জেন্সিতে দেখা করতে হতে পারে, কারণ অনেক সময় বাচ্চারা অক্সিজেনের অভাবে মুভমেন্ট পাওয়া যায় না, তখন মাকে হচ্ছে অক্সিজেন দিতে হয়। তো এই জন্য বাচ্চার মুভমেন্টটা কিন্তু সবসময় কাউন্ট করতে হবে। কিভাবে বাচ্চার মুভমেন্ট কাউন্ট করবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং আপনি 32 সপ্তাহ থেকে হচ্ছে বাচ্চাদের মুভমেন্টটা কাউন্ট করতে পারেন। যে বাচ্চাটা 12 ঘন্টায় কতবার নড়ছে, হ্যাঁ, সারা রাতের বেলা মা ঘুমিয়ে থাকে, এই জন্য রাতে কাউন্ট করার কোনো প্রয়োজন নেই। তবে আপনার 12 ঘন্টায় মিনিমাম 10 বার নড়তে হবে। হ্যাঁ, এই 10 বার হচ্ছে প্রতি ঘন্টায় একবার করে হতে পারে, অথবা 1 ঘন্টায় 3 থেকে 5 বার হতে পারে, আবার পরের 2 ঘন্টা চুপচাপ আবার 1 ঘন্টা পর একবার একটু কুতা দিল, এরকম। আর বাচ্চাদের না প্যাটার্ন আলাদা থাকে, কোনো কোনো বাচ্চা অনেক বেশি নড়ে, কোনো বাচ্চা অনেক কম নড়ে। এই কারণে আপনি যদি প্রথম থেকেই মুভমেন্টটা কাউন্ট করেন তাহলে আপনি আপনার বাচ্চার প্যাটার্নটা বুঝতে পারবেন যে আপনার বাচ্চা কেমন, সে কি বেশি নড়ছে নাকি কম নড়ছে। এবং হঠাৎ করে যদি কমে যায়, দেখলেন যে আপনি 10 বার পাচ্ছেন না, একদিন 6 বার, একদিন 7 বার এভাবে করে কমছে, তখন কিন্তু পানি কমে যাওয়া বা বাচ্চা বলে কট পিছিয়ে যাওয়া এরকম কোনো কিছু হতে পারে, বা অক্সিজেন পাচ্ছে না বাচ্চা, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তারপর আপনার যদি ইয়া থাকে যে ব্লাড সুগার লেভেল বেশি বা ব্লাড প্রেশারটা বেশি, তখন কিন্তু বাচ্চার মুভমেন্ট খুব কেয়ারফুলি কাউন্ট করতে হবে প্রতিদিন। এটা যদি সহজ করতে চান, এটা হচ্ছে একটা ইয়া যে আপনি মুভমেন্ট না পেলে কি করবেন সেটা আছে, আপনি যদি সহজে লিখতে চান এই যে এভাবে করে একটা চার্ট করে বাচ্চার মুভমেন্ট কাউন্ট করতে পারেন। আবার আরেকটা কাজ করা যায় যে ট্যালির মতো, আপনি একবার নলে একটা দাগ দিলেন, আরেকবার নলে আরেকটা দাগ দিলেন, 10-12 বার হয়ে গেলে আপনি চাইলে আর নাও গুনতে পারেন। তবে আপনি যদি প্যাটার্নটা বুঝতে চান তাহলে আপনি 2-3 দিন হচ্ছে আপনার বাচ্চা সারাদিনে কতবার মুভ করে সেটা লিখে রাখতে পারেন। আবার অনেক সময় কিন্তু বাচ্চারা ঘুমায়, 1-2 দিন হচ্ছে বাচ্চারা সারাদিন ঘুমায় এবং খুব কম মুভমেন্ট পাওয়া যায়, তখন আপনারা কি করবেন? হঠাৎ করে বাচ্চার মুভমেন্ট পাচ্ছেন না, তখন আপনি মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে বাম কাতে কিছুক্ষণ শুয়ে থাকবেন, দেখবেন যে আপনারা মুভমেন্ট পান কিনা। বা আপনারা খাওয়ার পরে কিন্তু শুয়ে থাকলে বাম কাতে দেখবেন যে আপনারা বাচ্চাদের মুভমেন্টটা পাচ্ছেন। তো ওটা একটু ট্রাই করে দেখবেন। এবং আপনারা যদি দেখেন যে ফ্রিকোয়েন্টলি মুভমেন্টটা কম আসছে, হ্যাঁ, অনেকদিন ধরে দেখা যাচ্ছে বাচ্চার মুভমেন্ট কম, তখন কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। বা আপনি একটু ফোনে কথা বলে ডাক্তার সাজেশন নেবেন, বা আল্ট্রাসাউন্ড করে দেখা যেতে পারে যে সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, এখন হচ্ছে আপুরা আমি আপনাদের প্রশ্নগুলো ইনশাল্লাহ অ্যান্সার দিব। আমি একদম আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। তো আপনারা এখন প্রশ্নগুলো করতে পারেন, আমি কিছু সময় আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব। একদিনে কতক্ষণ হাঁটা ভালো? আপনারা চেষ্টা করবেন প্রথমে 30 মিনিট থেকে শুরু করতে, এবং এটা আস্তে আস্তে প্রেগনেন্সির শেষের দিকে 1-1.5 ঘন্টা হলেও ভালো হয়।
এবং আপনি চেষ্টা করবেন যে সারাদিনে 2 বেলা করে আপনি প্রথমে ভাগ করে নিবেন, যে 15 মিনিট 15 মিনিট করে সকালে বিকালে হাঁটলেন, এবং এটা চেষ্টা করবেন যে বাইরে যেয়ে যদি হাঁটা না যায়, ঘরের ভিতরে হাঁটতে। আপনি ঘরের ভিতরে 5 মিনিট 5 মিনিট করে হেঁটে নিতে পারেন, বা কারো ক্ষেত্রে হচ্ছে অনেক বেশি মানে জায়গা যদি দরকার হয়, আপনি ছাদে বা নিচেও কিন্তু হাঁটতে যেতে পারেন। যা আপনার যদি গর্ভকালীন সময় প্রেসার কমে যায়, তখন হচ্ছে আপনি 2টা সিদ্ধ ডিম খেয়ে ফেলবেন, দেখবেন যে প্রেসার আবার নর্মাল হয়ে গিয়েছে। না না, লো প্রেসারে প্রি এক্লেমসিয়া বা এক্লেমসিয়া হয় না, তবে আপনি প্রেসারটা নর্মাল রাখার চেষ্টা করবেন। প্রেগনেন্সিতে একটুতেই প্রেসার কম থাকে কিছুটা, মানে সেটা অসুবিধা নেই, তবে আপনি ওই যে ডিম খাবেন, মাছ মাংস খাবেন, তাহলে প্রেসারটা নর্মাল থাকবে। আর খুব বেশি কমে গেলে কিন্তু স্যালাইন খেতে পারেন। জি আপু, আয়রন ক্যালসিয়াম গুলো প্রেগনেন্সির শেষ পর্যন্ত খেতে হবে। কোনো খাবারই না, মনে করেন থানকুনি পাতায় আপনি যদি একসাথে অনেক বেশি পরিমাণে খান, সেটার একটা সাইড ইফেক্ট থাকবে। মানে আমাদের যে কোনো খাদ্য গ্রহণের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে পরিমিত। মানে আপনি অল্প পরিমাণে খেলেন, আবার প্রতিদিন আপনি থানকুনি পাতা খাচ্ছেন, সেটাও আপনার শরীরে কিন্তু একটা এফেক্ট করতে পারে। হ্যাঁ, আমাদের এইসব ভাব নিয়ে আসলে এত বেশি গবেষণা হয় না, যে কোনটা আসলে কি করে ফেলবে আমরা কিন্তু জানি না। যে যে আনারসের ব্যাপারটা বললাম, যে কাঁচা আনারসটা হচ্ছে আগে মিডওয়াইফরা হচ্ছে গর্ভপাত করার জন্য ব্যবহার করতো, হ্যাঁ, অ্যাবর্শনের জন্য। তো সেভাবে করে জানা যায়, কিন্তু এটা নিয়ে কিন্তু খুব বেশি গবেষণা হয়নি। আসলে আমাদের যে ইন্ডাস্ট্রিরা, তারা হচ্ছে মেডিসিন নিয়ে অনেক বেশি গবেষণা করে, কিন্তু আমাদের যে প্রাকৃতিক খাবারগুলো আছে, এগুলো নিয়ে কিন্তু অত বেশি ইনভেস্টমেন্ট করে গবেষণা করা হয় না। তো আপনি থানকুনি পাতা একদিন আপনার ভালো লেগেছে খেলেন, কিন্তু আপনি এটা প্রতিদিনই খাবেন, সেটা ঠিক হবে না। আপনি মাঝে মাঝে হয়তো সপ্তাহে একবার খেতে পারেন, কিন্তু সবসময় খাবেন না। কোনো কিছুই আসলে আপু এভাবে খেতে উচিত না। মানে আপনি ভালো দেখে যে আপনি খুব বেশি পরিমাণে খেয়ে ফেলবেন, সেটা কিন্তু হবে না। আপনার সব খাবারই পরিমিতিটা বজায় রাখতে হবে। ভিটামিন ডি হচ্ছে আপনার প্রথমে চেক করতে হবে আপু। আপনি ডাক্তারের সাথে কথা বলে ভিটামিন ডি টা চেক করবেন, এবং আপনার লেভেলটা দেখে হচ্ছে ডাক্তার আপনাকে সাপ্লিমেন্টে ঠিক করে দিবে। কারণ এটা হচ্ছে আপনার যদি অনেক বেশি ডেফিসিয়েন্সি থাকে, তখন কিন্তু হাই ডোজে ভিটামিন ডি লাগে। আর যখন আপনার ডেফিসিয়েন্সি কম থাকে, আপনার রেগুলার রিকোয়ারমেন্টের জন্য সেই পরিমাণ হচ্ছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতে হয়। আর আপু, কারো যদি ভিটামিন ডি কম থাকে অনেক, এবং হচ্ছে রোদে যাওয়া সম্ভব হয় না, তাহলে কিন্তু আপনারা অবশ্যই হচ্ছে সাপ্লিমেন্ট খেতে হবে, এবং আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করবেন যে আপনি হচ্ছে সাপ্লিমেন্টটা কতটুকু ডোজে খাবেন। এবং অবশ্যই মানে ভিটামিন ডি এর ক্ষেত্রে আসলে আমাদের সাপ্লিমেন্টটা বেশি লাগে, কারণ আমরা আসলেই সূর্যের আলোতে যেতে পারি না, এবং ভিটামিন ডি এর অভাবে আসলে অনেক ক্ষতি হয়ে যায়, এবং ক্যালসিয়ামটা আমাদের শরীরে ঠিক মতো আসে না, বাচ্চাদের অভাব দেখা দিতে পারে। এই জন্য অবশ্যই ভিটামিন ডি সাপ্লিমেন্টের দিকে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, প্রি প্রেগনেন্সি চেক আপে আপনার ব্লাড সুগার লেভেল, মানে ফাস্টিং ব্লাড এবং খাওয়া 2 ঘন্টা পরে ব্লাড, এটা করতে পারেন। ব্লাড সুগার লেভেলটা চেক করা হয়। আবার থাইরয়েড, আপনার থাইরয়েড লেভেলটা ঠিকঠাক মতো আছে কিনা। হিমোগ্লোবিন আপনার সিবিসি করে আপনার ব্লাডে হিমোগ্লোবিন কতটুকু আছে সেটা চেক করে দেখা যেতে পারে। ভিটামিন ডি, হ্যাঁ, ভিটামিন ডি এর অভাব আছে কিনা, এবং আমাদের দেশে বেশিরভাগ মানুষেরই আসলে ভিটামিন ডি এর অভাবটাই থাকে। এই জন্য হচ্ছে ভিটামিন ডিটাও চেক করবেন। এটা চেক করে সেই অনুযায়ী হচ্ছে সাপ্লিমেন্টটা নিতে হবে। তো এই কয়েকটা বিষয় হচ্ছে আপনি প্রি প্রেগনেন্সি চেক আপে টেস্ট করে দেখতে পারেন। কি কি বললাম? ব্লাড সুগার লেভেল, থাইরয়েড, তারপর হচ্ছে ভিটামিন ডি, আর সিবিসি করে হিমোগ্লোবিনের পরিমাণটা। যে কোনো খাবারে যদি ফ্যাট সলিউবল ভিটামিন গুলো নিতে হয়, তাহলে আমাদের একটু তেল দেওয়া লাগবে। হ্যাঁ, ফ্যাট সলিউবল ভিটামিন গুলো যাতে অ্যাবসর্ব হয় আমাদের শরীরে, এই জন্য তেল দিতে হবে হচ্ছে। ভিটামিন সি আমরা পেয়ারা, তারপরে কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো থেকেও পাই।
যখন আমরা সাপ্লিমেন্ট গুলো খাই আমাদের শরীর হচ্ছে কষা হয়ে যায়, এই জন্য হচ্ছে পানির পরিমাণটা বাড়াতে হবে। তারপর হচ্ছে যখন গরমকাল আসে তখন কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগে, আমাদের সোয়েটিং হয়, তো এই কারণে হচ্ছে পানির পরিমাণটা বাড়াতে হবে। এবং খাবারে যেরকম আমাদের এক একজনের এক এক রকম ক্যালোরি প্রয়োজন, পানির ক্ষেত্রেও কিন্তু আমাদের এক একজনের এক এক রকম পানির প্রয়োজন। আর আপনার ডিহাইড্রেশন হচ্ছে কিনা এটা কিন্তু খুব সহজে বোঝা যায়। কিভাবে বোঝা যায়? আপনি যখন ইউরিন পাস করবেন আপনার বেশি পরিমাণে ইউরিন আসছে কিনা, হ্যাঁ, ইউরিনটা স্বচ্ছ কিনা। আপনার যদি অল্প পরিমাণে ইউরিন পাস হচ্ছে এবং খুব গাঢ় কালারের দেখা যাচ্ছে তাহলে কিন্তু বোঝা যাবে যে আপনার ডিহাইড্রেশন হয়েছে। তারপর আপনার যদি পটিটা দেখা যায় যে মানে ছাগলের লাদির মতো বড়ি বড়ি টাইপের, তো তখন কিন্তু আপনি বুঝবেন যে আপনার শরীরে পানির অভাব আছে, এই জন্য আপনার কোষ্ঠকাঠিন্য হচ্ছে। তো এই কারণে ওই পরিমাণ পানি আপনাকে খেতে হবে যাতে আপনার এই সমস্যাগুলো না হয়। আপনার ইউরিনটা ঠিকভাবে পাস হচ্ছে, আপনার পটি ঠিক মতো হচ্ছে, তাহলে বুঝবেন যে না আমি পানি ঠিকঠাক মতো খেয়েছি। আচ্ছা আপুরা, আপনাদের বাকি যাদের প্রশ্ন আছে আমি ইনশাআল্লাহ গ্রুপে হচ্ছে আপনারা প্রশ্নগুলো করতে পারেন, আমি হচ্ছে গ্রুপে প্রশ্নের উত্তর দিয়ে দিব। আচ্ছা, কারো যদি থ্যালাসেমিয়া থাকে, থ্যালাসেমিয়া টেস্টটা হচ্ছে বিয়ের আগে করে নেওয়া ভালো। এটা হচ্ছে প্রি প্রেগনেন্সি চেক আপে না। আপনি থ্যালাসেমিয়ার যদি দেখেন যে আপনার হচ্ছে অ্যানিমিয়ার সমস্যা দেখা দিচ্ছে এবং এটা সহজে ভালো হচ্ছে না, আপনি হচ্ছে একটু থ্যালাসেমিয়ার টেস্টটা করে দেখতে পারেন যে আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। কারণ আপনার হাজবেন্ডও যদি বাহক হয় তখন কিন্তু আপনাদের বাচ্চাদের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, কিন্তু আপনার হাজবেন্ড যদি বাহক না হয় তাহলে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনাটা কম হয়। আর থ্যালাসেমিয়া বাহকদের সাধারণত তেমন কোনো সমস্যা হয় না। দেখা যায় যে হচ্ছে আয়রন লেভেলটা কম থাকে, হ্যাঁ, তাদের আবার আয়রন সাপ্লিমেন্ট নেওয়া যায় না, তাদেরকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট নিতে হয়। আপু, স্কার থিকনেস ভালো রাখার জন্য আসলে কোনো খাবারের আহ মানে বিষয় ওরকম নেই। আপনি প্রথম থেকে হচ্ছে আপনার পুষ্টিকর খাবারগুলো খেয়ে শেষ পর্যন্ত দেখবেন। স্কার থিকনেস এর ব্যাপারটা হচ্ছে একদম ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, আপনার শরীরে মানে হিলিং পাওয়ার কতটুকু বা আপনার আগের হিস্ট্রিটা কেমন সি সেকশনে, সেটার উপর হচ্ছে স্কার থিকনেসটা নির্ভর করছে। হ্যাঁ, আপনি প্রোটিন জাতীয় খাবারটা ভালো করে খেতে পারেন, ভিটামিন সি খেতে পারেন যাতে আপনার হিলিংটা ভালো মতো হয়। এটা হচ্ছে ডেলিভারির পরে, বা আপনি এখনো প্রোটিনটা তো খাবেনই, আপনি ভিটামিন সিটা এনশিওর করেন। কিন্তু স্কার থিকনেস ভালো রাখবে এটা আমি শিওরিটি দিয়ে বলতে পারি না, যেহেতু প্রত্যেকের হচ্ছে শরীরটা আলাদা। কারো কারো ক্ষেত্রে দেখা যায় কি 4-5টা সিজারের পরও হচ্ছে তার জরায়ুটা অনেক ভালো আছে। আমি এরকম আমার একজন রিলেটিভের কাছে শুনেছি যে তার 3টা বাবু হয়েছে, তবে তাকে ডাক্তার বলেছে যে তোমার জরায়ু খুব ভালো আছে, তোমার আরো 2টা বাচ্চা হতে পারবে। হ্যাঁ, যদিও তারা সি সেকশনে করবে কিন্তু বলেছে যে না আপনার মানে ভালো আছে আর কি জরায়ুটা। আবার অনেকের ক্ষেত্রে নাকি দেখা যায় যে একটা সিজার হওয়ার পরে দ্বিতীয় সিজারের সময় দেখা যায় যে সেলাই ফেটে যাচ্ছে। হ্যাঁ, তো এটা আসলে মানুষের নিজস্ব বডির উপর নির্ভর করে যে কার স্কার থিকনেস কেমন হবে। আজ হচ্ছে এই পর্যন্তই আপুরা, তাহলে আমি রাখি এখন। আমার জন্য দোয়া করবেন, বারাকার দোয়া করবেন। আর আপনাদের আর যা প্রশ্ন আছে ইনশাআল্লাহ এগুলো হচ্ছে গ্রুপে দিয়ে দিবেন। আমি হচ্ছে গ্রুপে আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।